জানুর ভাই বোধ নাই আসলে, তোমরা একটু কথা বলো বাচ্চাদের সাথে, স্টুডেন্ট ভাইয়েরা কথা বলো, আমি ঠিক 5 মিনিট পরে জয়েন করছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আজকে তোমার না, আজকে শুধু তোমাদের কবিতার উপরে ক্লাস হবে। কারো টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে চ্যাটে করতে পারো। মানে তোমাদের পড়ার মানে কোনো গদ্য বা পদ্য থেকে কোনো কোশ্চেন থাকলে চ্যাটে লিখে করতে পারো আর কি। বা কোনো শব্দের অর্থ জানার থাকলে যে কোনো কোশ্চেনই করতে পারো। আমার পরিচয়, আমার নাম তর্ণিকা হাজরা তন্নি। আমি তোমাদের উদ্ভাসী ক্লাস নেই, তোমাদের এডমিশনের জন্য মেইনলি পড়াই, মানে এডমিশন টেস্টের সময় আর কি। আর এমনিতে টুকটাক বাংলা ক্লাস নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি ফাইনাল ইয়ারে, বাংলাতে। না, ভাইয়া অনেক ভালো পড়ান, ভাইয়া অনেক অভিজ্ঞ, ভাইয়াই পড়াবেন। আমি তোমাদের কিউ অ্যান্ড এতে আছি, ভাইয়া পড়ানোর পরে যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাইলে জিজ্ঞেস করো, বা এই টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বাংলা থেকে করতে পারো। কে যেন বললো 25 নাম্বারটা ভুল ছিল, কি ছিল তাও তো জানি না। আহ আসলে এক্সাম রিলেটেড কথাবার্তা ভাইয়া যদি আসে, মাসুদ ভাইয়া না, সরি, তোমাদের বোধহয় মিজানুর ভাইয়া, তখন জিজ্ঞেস করো। আমি আসলে এগুলো জানি না। তোমরা মানে এক্সাম রিলেটেড কথাবার্তা কিউ এন্ড এ তে জিজ্ঞেস করো। আসলে জিজ্ঞেস করে লাভ হয় না, কারণ এখানে যে শিক্ষকরা তোমাদের পড়ান বা যে আপু ভাইয়ারা থাকেন, ওনারা কিন্তু এসব জানেন না মূলত। হ্যাঁ, তনুজ কি সন্দীপ ইচ্ছে, তন্নি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাটে জিজ্ঞেস করো। আচ্ছা, চ্যাটে জিজ্ঞেস করো, এখন তো কিউ এন্ড এ তে দেখতে পারতেছি না, এই কারণেই। মাসি পিসি গল্পে তোমার যোগু হচ্ছে ওই যে কি ওই মেয়েটা, আল্লাদির হাজবেন্ড যোগু। আর কৈলাস হচ্ছে ওর ফ্রেন্ড, মানে ওর বন্ধু আর কি। ওর বন্ধু বলতে ওরা একসাথে আর কি মদ খাইতে যায়। ওদের ওই যে একটা জায়গায় বলে না যে, বুঝছিলাম বিকেলে দেখা হয়েছিল, বিকেলে দেখা হয়েছিল, বলতে ওরা যে মদের দোকানে, যে ভাড়ের দোকানে একসাথে যায়, তখন কৈলাস আর যোগুর কথাবার্তা হয়। কৈলাস এমনিতে একটা চরিত্র, কিন্তু যোগু হচ্ছে আল্লাদির স্বামী। গোকুল হচ্ছে গুন্ডা বদমাশ থাকে না এলাকাতে, সে গুন্ডা টাইপের মানুষ আর কি। কানাই থাকে না, চৌকিদার, কানা চৌকিদারের সহকারী। না, আজকে বাংলা সেকেন্ড পেপারের ক্লাস হবে না। আজকে শুধু বাংলা তোমার কবিতার উপরে ক্লাস হবে। হ্যাঁ, শেষের দিকে ক্লাস শুরু করিয়ান। আসলে নাফি বলেছো শেষের দিক থেকে কবিতাগুলো শুরু করার কথা, কিন্তু স্লাইড তো ওভাবে বানানো নেই। এখন ভাইয়া মেবি প্রথম থেকেই করাবেন। আচ্ছা, একজন বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা এডমিশন টেস্টে আসতে পারে, যে পৃথিবীতে এক স্থান আছে, কবিতায় হলুদ শাড়ি দিয়ে কি বোঝায়। এখানে মূলত হলুদ শাড়ি দিয়ে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমার অনুধাবনে তো আসতে পারেই, এডমিশনে লিখিতেও আসতে পারে। এখানে তোমার হলুদ শাড়ি বলতে বাংলার প্রকৃতিকে বোঝাচ্ছে। কারণ ধরো বাংলার পথঘাট বা বাংলার গ্রাম অঞ্চল যখন ফসলে পূর্ণ হয়ে যায়, ফসলে ভরে যায়, তখন হলুদ রং ধারণ করে। বিশেষভাবে ধান যখন পাকে তখন ধানের রং হলুদ হয়ে যায়। এই যে এমন ভাবে হলুদ হয় যেন মনে হয় বাংলাদেশে একটা রূপসী কন্যা, আর সেই রূপসী কন্যার গায়ে হলুদ শাড়ি হচ্ছে এই হলুদ ফসল। মূলত তিনি এই ফসল ভরা মাঠকে নির্দেশ করার জন্য বলেছেন যে হলুদ শাড়ি, হলুদ শাড়িতে ভরে আছে, মানে হলুদ শাড়ি পরে আছে রূপসী শরীরের পর, এটাই বুঝাইছে। ফসলপূর্ণ বাংলার
প্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করতেছে এক কথায়। শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে তা কি বোঝানো হয়েছে? তোমার এখানে এই লাইনটা বেগম রোকেয়া ব্যঙ্গাত্মক স্বরে বলছে। বেগম রোকেয়া চাষার দুঃখ গল্পে যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে তাক ঢেকে রাখে টাক, মানে উনি ব্যঙ্গ করে বলছে যে কৃষকদের পেটে খাবার দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নাই, কিন্তু অন্যের জিনিস থেকে বিলাসিতা করার ইচ্ছা, যে অন্য মানুষরা দেখছে মাথায় টুপি পরতে, সে টাকা খরচ করে মাথায় যে মাথার চুল বা টাক ঢেকে রাখতেছে কি দিয়ে? বাকাতাস। বাকাতাস বলতে তোমার ওই মুকুটের মতো কিছু একটা বোঝায়। মানে কৃষকদের এখানে যে বিলাসিতা, আরাম প্রিয়তা, এটাকে রোকেয়া ব্যঙ্গ করে এ কথা বলেছেন। হ্যাঁ, একজন বলছে সরিষা ক্ষেত। হ্যাঁ, সরিষা ক্ষেত হয় এক ধরনের ফসল। সরিষার ফুল তো হলুদ। তুমি সেটা বোঝাতে পারো। এক কথায় ওই যে বলছিলাম যে হলুদ শাড়ি বলতে প্রাকৃতিক সৌন্দর্যকেই নির্দেশ করছে। নানা রকম ফসল, পাকা ধান, হলুদ ক্ষেত, বিভিন্ন ডালের ফুলও হয় হলুদ, সেগুলোই। বলছো নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নীলখার নীলে তীব্র শেষ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এখানে কিন্তু অনেকে আমরা ভাবি কি এটা বোধহয় মুক্তিযোদ্ধাদের কথা বলছে বা সাধারণ মানুষের কথা বলছে। তা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে নীলখার নীলে তীব্র শেষ বলতে বোঝাইছে নীলখা মানে আকাশের নীল, মানে আকাশ ভেদ করে পাকিস্তানিরা যে বিভিন্ন গোলা বারুদ বর্ষণ করত, সেটা বলছে যে প্রচন্ড শব্দ করে বিভিন্ন অস্ত্র পড়ছে বাংলাদেশে, মানে বিভিন্ন গোলা বারুদ প্রচন্ড শব্দ করে পৃথিবীর মাটিতে পড়ে আকাশ থেকে, মানে উপর থেকে। বিভিন্ন বোমা ফেলতো না, ওই যে যুদ্ধ জাহাজ বা উড়োজাহাজে উড়ে উড়ে বিভিন্ন বোমা তো ফেলতো আকাশ থেকে, অনেক বড় শব্দ করে যে আলোর পিণ্ড পড়তো, যে বোমা পড়তো, সেটাকেই বোঝাচ্ছে। দুটি পরীক্ষা কি 4 ঘন্টায় দিব? সেটা তো জানি না ভাইয়া, মিজানুর ভাই আসলে জিজ্ঞেস করতে পারবা। তারপর বলছে হ্যাঁ, নেকলেস। ওরা ৪ হ্যাঁ ঘন্টা ভাইয়া। পরীক্ষা হবে, ২ টা পরীক্ষা। যেহেতু ১ম পরীক্ষাটা ওরা দিতে পারে নাই, এইজন্য ওদের ২ টা পরীক্ষা হবে, ৪ ঘন্টা টাইম থাকে। টাইম দেওয়া আছে ওইখানে, ওদের রুটিনটাতে দেওয়া আছে। রুটিনটা দেখলেই ওরা সবকিছু বুঝতে পারবে যে কত মার্কের পরীক্ষা, কত টাইম, মানে কতক্ষণে পরীক্ষা হবে। সবকিছু রুটিনে দেওয়া আছে, ওইটা দেখেই পরীক্ষা দিবে আরকি। পরীক্ষাটা আচ্ছা, যাদের কোশ্চেন মানে খাতা আপলোড নিছে তাদের হচ্ছে গিয়ে যদি মনে করে যে আমরা পরীক্ষা আবার দিব সেক্ষেত্রে দিতে পারবে। আর যদি মনে করে যে আমি পরীক্ষা দিব না সেক্ষেত্রে দরকার নাই তাদের। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে আছে রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ বলতে কি বোঝানো হয়েছে? রক্তে আমার অনাদি অস্থি, এটা শোনো, এখান থেকে অনুধাবন হতে পারে। রক্তে আমার অনাদি অস্থি মানে এখানে অস্থি মানে কি? হাড়। মানে রক্তে আমার সেই আদিকালের আদিম যে আমাদের বাঙালিরা ছিল সব সময়, তোমার কি আদিম মানুষের কথা বলেছে যে তারা প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে ছিল। প্রকৃতির সঙ্গে তারা যুদ্ধ করে, প্রকৃতির বিরূপতার সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে তারা টিকে ছিল। তাদের তাদের রক্তে সেই আদিকালের শক্তি জমানো আছে। কিন্তু বিদেশি যে নরপিচাসরা বা বিদেশি যে পাকিস্তানি সেনারা, তারা কিন্তু এটা জানে না। মানে তারা জানে না আমরা এতটা শক্তিশালী। তাদেরকে ভয় দেখানোর জন্য কবি এখানে এমন কথা বলেছে যে আমরা এতটা শক্তি বিদেশিরা জানে না, আমরা যদি হামলা করি তাহলে বিদেশিরা শেষ হয়ে যাবে। এটা বোঝানোর জন্য উনি এ কথা বলেছেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ তন্নি। জি ভাইয়া। হ্যাঁ, আমি চলে আসছি তোমাদের সাথে। আমার একটা দরকার ইমার্জেন্সি ছিল, যার জন্য আমার তোমাদের সাথে একটু দেরি হলো। আমি স্ক্রিনশট দিয়ে গেছিলাম। আচ্ছা, আসো আমরা শুরু করছি। আজকে তোমাদের পদ্যাংশ মানে কবিতার মধ্যে তোমাদের আমরা সিলেকশন করছি। তোমাদের সিলেবাসে কবিতা আছে হচ্ছে 12টা। 12 12 24টা না তোমাদের সিলেবাস? আমরা তোমাদের জন্য নিছি হচ্ছে 9টা কবিতা নিছি। 10 11 12 আর 3টা থাকে বাইরে। বুঝতেই তো পারো 2 ঘন্টা সময়, আমরা আসলে কতদূর যেতে পারবো এটা একটা প্রশ্ন। তো যদি সময় থাকে শেষে আমরা যেগুলো আজকে সিলেকশন করিনি সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসো দেখি। আর তন্নি তোমাদের সাথে কথা বলছিল, কিউএনএ বক্সে থাকবে, তোমাদের প্রশ্ন উত্তর দিবে। আমি কাউসার ভাই, আমি তোমাদের সাথে স্লাইড নিয়ে কথা বলছি। ওকে, আসো। এই হচ্ছে তোমাদের জন্য সিলেকশন। আমরা ঐকতান থেকে শুরু করব। আমাদের টার্গেট 18 বছর বয়স পর্যন্ত। মাঝখানে আমরা এই 8 9টা কবিতা নিয়ে পড়বো। দেখো সবগুলো ইম্পর্টেন্ট। ঐকতান, আমি কিংবদন্তির কথা বলছি,
বিভীষণের প্রতি মেঘনাদ, সাম্যবাদী নুরুলদিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি 1970, লোকলোকান্তর, তাহারই পড়ে মনে, 18 বছর বয়স। সবই ইম্পর্টেন্ট। তো আসো আমরা শুরু করছি। প্রথমেই ঐকতান আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে কি বলবো, কোন দিক দিয়ে শুরু হবে কোন দিক দিয়ে শেষ হবে সেটা ঠিক করতে পারি না রবীন্দ্রনাথ যদি হয়। তো তোমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখাই দিচ্ছি। কিছু তথ্য তোমার বই থেকে একটু বেশি আছে, সেগুলো তুমি পড়ে ফেলবা। পড়লে যেটা হবে, তোমার এখন তো তোমার প্রিপারেশন ফুলফিল হবেই, তোমার অ্যাডমিশনের সময় তোমার কাজটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে, তোমার কাজটা তোমার জন্য রিল্যাক্স হবে। হ্যাঁ, জন্ম মৃত্যু, ছদ্মনাম ভানু সিংহ। আর ভানু সিংহ কথাটা মূলত রবীন্দ্র কথাটারই তোমার হচ্ছে সংক্ষিপ্ত করা। আবার রবি যোগ ইন্দ্র সমান সমান কি রবীন্দ্র না? এই রবি হচ্ছে ভানু শব্দের সমার্থক শব্দ। ভানু মানে হচ্ছে চাঁদ। ও আম সরি, ভানু মানে হচ্ছে সূর্য, আমি দুঃখিত। ভানু মানে হচ্ছে সূর্য, তো রবি মানে হচ্ছে সূর্য। তাহলে রবি আর ভানু সমার্থক, আর সিংহ হচ্ছে এদিকে পশুদের রাজা, আর এদিকে ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। তাহলে ইন্দ্র মানেও রাজা, সিংহ মানেও রাজা, ভানু মানেও সূর্য, রবি মানেও সূর্য। তাহলে যেটা ভানু সিংহ সেটাই রবীন্দ্র। এরপরে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, রচিত কাব্যের নাম বনফুল, ভিখারিণী প্রথম গল্প, মুসলমানের গল্প শেষ গল্প, আর বাল্মীকি প্রতিভা তার প্রথম প্রকাশিত নাটক। এরপরে আর এখান থেকে দেখার মতো নোবেল পুরস্কার পাইছিলেন গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে একটা ইংরেজি বই ছিল, নাম সং অফ রিংস, এটার জন্য 13 সালে। নাইট উপাধি বর্জন করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে। ব্রিটিশদের দ্বারা সংগঠিত একটা সাধারণ মানুষকে সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলা হয় পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে, এটার জন্য উনি নাইট উপাধি বর্জন করেছিলেন। আর ব্রজবুলি ভাষায় লিখেছিলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। প্রশ্ন হচ্ছে ব্রজবুলি ভাষাটা কি? ব্রজবুলি ভাষা হচ্ছে বাংলা ভাষা আর মৈথিলি ভাষার মিশ্রণে একটা নতুন ভাষা। বিহারের কাছে একটা রাজ্য ছিল আগে, নাম মিথিলা। মিথিলার ভাষা আর বাংলা ভাষা দুইটা মিলে একটা কৃত্রিম ভাষার নাম হচ্ছে ব্রজবুলি। তো পদাবলী মানে হচ্ছে বোঝায় রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়ক যত লেখা আছে এগুলোকে বলা হয় পদাবলী সাহিত্য। এরপরে জাতীয় সঙ্গীত রচনা করেছেন বাংলাদেশ এবং ভারতের। আর এই নাটক বসন্ত, কালের যাত্রা, তাসের দেশ কোনটা কাকে উৎসর্গ করেছেন একটু খেয়াল করবা। অনেকে মনে করেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেছেন, কিন্তু না, উনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের কেবল সুর করেছেন, রচনা করেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম, ওনার মোট কাব্যগ্রন্থ 56টা। আমরা তোমাকে কিছু কাব্যগ্রন্থের শর্টকাট দিছি, তোমার বই থেকে এগুলো একটু মিলিয়ে নিও, কিছু এখানে একটু বেশি আছে, একটু মিলিয়ে নিয়ে তোমার একটু মনে রাখতে সুবিধা হবে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম, ওনার উপন্যাস সব মিলে 12টা। 12টা উপন্যাসের মধ্যে আমরা তোমাকে 12টারই এখানে একটা শর্টকাট দিয়ে দিছি, তুমি যেন মনে করতে পারো, সহজে মুখস্থ রাখতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর সব মিলে 12টা উপন্যাসই লিখেছেন, এখানে 12টার নামই আছে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যের নাম। কাব্যনাট্য মানে ভাইয়া এটা নাটক, কিন্তু এটা ডায়ালগের ঢংটা, স্টাইলটা হবে কিসের মতো? কবিতার মতো, এই জন্য এটার নাম কাব্যনাট্য। তারপরে তোমার রবি ঠাকুরের সৃষ্টি সম্ভার। সৃষ্টি সম্ভারের দিকে একটু তাকাও, দেখো উনি কি করছে ওনার জীবনে। উনি এজন্য বলা হয় সমগ্র রবীন্দ্র সাহিত্য দিয়েই পুরা বাংলা সাহিত্যকে বাঁচায় রাখা সম্ভব। বাংলা সাহিত্যের সবকিছু যদি ধ্বংস হয়, যদি নষ্ট হয়ে যায় অন্যান্য কবি সাহিত্যিকের লেখা, বলা হয় শুধুমাত্র রবীন্দ্র সাহিত্য যদি বেঁচে থাকে তাহলে রবীন্দ্র সাহিত্য দিয়ে কি করা সম্ভব? বাংলা সাহিত্যকে টিকায় রাখা সম্ভব। মানে এত লেখা উনি লিখছেন। কথা বুঝতে পারছো? দেখতে পাচ্ছ তোমরা তার সৃষ্টি সম্ভার, একটু দেখো। কাব্যগ্রন্থ লিখছেন 56টা, গীতি পুস্তক মানে গানের বই 4টা, ছোট গল্প 119টা, উপন্যাস 12টা, ভ্রমণ কাহিনী 9টা, নাটক 29টা, কাব্যনাট্য 19টা, চিঠিপত্রের বই 13টা, গান লিখছেন 2232টা, অঙ্কিত ছবি আছে প্রায় 2000-এর বেশি। 70 বছরের যখন বেশি বয়স হলে ওনার বৃদ্ধ বয়স, উনি ছবি আঁকার প্রতি খুব মনোযোগী ছিলেন। এরপরে আসো কবিতাটি কবির আত্মসমালোচনা। তোমাকে আমি ঐকতান বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দাও, যেহেতু তোমরা সৃজনশীল দিবা, একটু মনোযোগ দাও। কবির জন্মদিনে কাব্যগ্রন্থের কবিতা এটা, জন্মদিনে ওনার জীবনের শেষ দিকে প্রকাশিত, জন্মের মাত্র 2-3 মাস আগে প্রকাশিত একটা কবিতা হচ্ছে, কবিতার বইয়ের নাম হচ্ছে জন্মদিনে।
আচ্ছা, মরার কয়েকদিন আগে, তাহলে একদম শেষ জীবনে উনি লিখছেন এটা। শেষ জীবনে কবির উপলব্ধি হয়েছে, কবি হিসেবে আমি আমার নামের সুবিচার করতে পারি নাই। প্রথমত উনি বলছেন ওনার জ্ঞানের দীনতা, উনি অনেক কিছুই জানেন না, পৃথিবীর অনেক দেশ তার দেখা হয়নি, অনেক জ্ঞান তার জানার বাইরে রয়ে গেছে, এটা তার প্রথম কথা। তারপরে বলছেন যে আমি পৃথিবীর কবি হিসেবে এই সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে লেখা তাদের জীবনকে কবিতার ভাষায় তুলে আনা ছিল আমার কাজ, কিন্তু আমি সেটা পারি নাই। আমি না পারার কারণ কি? কারণ সমাজের উচ্চ মঞ্চে আমি বসেছিলাম সংকীর্ণ বাতায়নে। সেটা কিরকম? তোমরা যারা গ্রাম দেখছো ট্রেনের জানালা দিয়ে মুখ বের করে, কতটুকু আর দেখছো? কবি বলছে ওরকম সমাজের উচ্চ মঞ্চে ছিলাম আমি, জমিদার ছিলাম বলে, কবি জমিদার ছিলেন বলে সাধারণ মানুষের জীবনকে কাছ থেকে উনি দেখেননি। কাছ থেকে না দেখার কারণে ওই জীবন সম্পর্কে উনি লিখতেও পারেন নাই ওনার মতো করে। এজন্য কবি ইচ্ছা প্রকাশ করেছেন, আমি যে জীবনটা নিয়ে লিখতে পারি নাই, যে জীবনটা আমার জানাশোনার অগোচরে রয়ে গেল, আমি চাই ওই জীবন থেকে, ওই জীবনের অংশ হয়ে একজন কবি উঠে আসুক, উঠে এসে উনি লিখবেন। ওই জীবনটা কোনটা? এই যে কৃষক, মোটে, মজুর, তাঁতি, জেলে, যে জীবনটা নিয়ে আমি লিখি নাই, ওই সমাজ থেকে একজন কবি, একজন কৃষকের ছেলে কবি হোক, একজন মজুরের ছেলে কবি হোক, একজন মাঝির ছেলে কবি হোক, সে ওই জীবনকে ফিল করতে পারবে আর সে লিখতে পারবে। সে লিখে কি করবে? ওই সমাজের মানুষগুলো যারা সমাজে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, তারা সুখে দুঃখে কাতর, স্তব্ধ, বাকহীন হয়ে গেছে, মুখ হয়ে গেছে, নতশির হয়ে গেছে পৃথিবীর সম্মুখে, তাদের মাথাকে ওই কবি এসে উঁচু করে দিক, আমি সেটা দেখতে চাই। বুঝতে পারছো কথাটা? কবি বলছেন যেটা আমি পারিনি, ওই কবি ওই সমাজ থেকে এসে সেটা করে দেখাবে। এই ছিল ঐকতান কবিতার মূল কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে আমরা শব্দার্থ ধরে ধরে যদি পড়ি, আসো আমরা কি পড়বো একটু দেখি। বলছে পৃথিবীটা বিশাল আর আমার মন তার একটা কোণা জুড়ে থাকে। ভাই শুনতে পাচ্ছেন? মিজান ভাই, হ্যাঁ মিজান ভাইয়া ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। মিজান ভাই কই? ও, মিজান ভাই বোধহয় নাই। জি আচ্ছা ভাই। ভাই একটু হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। দেখতেছি। ভাই, ওই যে হ্যাঁ, ওইটা শোনা একটু যাচ্ছে। একটু বন্ধ করে দেন ওইটা। হ্যান্ড রাইজ না? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আমার আমার সোনা ভাইয়েরা, তোমরা তোমরা যদি প্রতি মিনিটে যদি ধরো দুইজনে হ্যান্ড রেজ করো, তোমাদের হ্যান্ড রেজ কি আমরা নিতে পারবো? তোমরা বলো তো, তোমরা এত মানুষ, আমরা কি করে নিব রে ভাই? এটা তো আমাদের সীমাবদ্ধতা ব্রাদার, এটা তোমার বুঝতে হবে, তাই না? কারণ মিনিটে যদি দুজন হ্যান্ড রেজ করো, আমি তোমাদের প্রশ্ন নিলে 100 মিনিট লাগবে, 50 জন বা 120, 20 মিনিটের মধ্যে যদি 120 জনে হ্যান্ড রেজ করো, তাও তো কিন্তু তোমাদের আর মূল কথা যেতে পারবো না। সুতরাং আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, অনেক কথা, কিন্তু ভাইয়া অনলাইনে সীমাবদ্ধতার জায়গাটা তোমার মেনে নিতে হবে। কথা বুঝতে পারছো? সুতরাং তোমাদের হ্যান্ড রেজ গুলো দেখে আমি দেখি, আমার চোখের সামনে পড়লে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। এর জন্য আমি বলছি ভাই হ্যান্ড রেজটা বন্ধ করে দেন। কারণ তোমরা তো অবশ্যই কৌতূহল নিয়ে প্রশ্ন করো, কিন্তু আমি তোমার প্রশ্নটা যদি নেই, আমার আর পড়ানো হবে না রে ভাই। তো তোমরা অনেক মানুষ এখানে একসাথে, বুঝতে পারছো? যদি ইনশাল্লাহ কপালে দেয়, আমরা শেষে তোমাদের লাইভ কোশ্চেন নিব, যদি দেয় আর কি, কপাল দেয় না, এত কিছু পরে সময় থাকে না। আসো একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। জ্ঞানের দীনতা আপনার মনে পূরণ করিয়া লয় যত পারে ভিক্ষা লব্ধ ধনে। আচ্ছা, জ্ঞানের দীনতা আপনার মনে, কবি নিজেকে বলেছেন জ্ঞানের জগতের ভিক্ষুক। দিন বলেছেন মানে গরিব, গরিব, ওনার জ্ঞান কম। দেখো, অনেক কিছু জানার পরে একজন মানুষ নিজেকে বলতে পারে আমি আমি কিছু জানি না, এটা বলতে পারে। যেমন সক্রেটিস বলেছিলেন, ওয়ান থিং আই নো দ্যাট আই নো নাথিং। সুতরাং আমি কিছু জানি না বা আমি কম জানি, এটা বলাটা অনেক ক্ষমতার ব্যাপার। অনেক জানলে তুমি এটা বলতে পারবা, নইলে বলতে পারবা না। রবীন্দ্রনাথ তো সেটাই বলেছেন, বলছেন আমার মনে জ্ঞানের দিক থেকে দীনতা, আমি জ্ঞানের দিক থেকে গরিব, এই জন্য আমি জ্ঞান যত পারি ভিক্ষা করে করে এগুলাকে আমি সংগ্রহ করি। অর্থাৎ জ্ঞানের জগতে নিজেকে বলেছেন ভিক্ষুক। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে। ওই যে কবি জমিদার ছিলেন, দূর থেকে সমাজকে দেখেছেন, এটা বলেছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। অখ্যাত জন, নির্বাক মন, বলছে ওই সাধারণ মানুষগুলো, তারা তো অখ্যাত, তারা তো বিখ্যাত না। তারা নির্বাক কেন? কারণ সুখে দুঃখে কষ্টে তাদের মুখের ভাষা আর নাই, হারিয়ে গেছে। এই জন্য তারা নির্বাক হয়ে গেছেন। এই জন্য তাদের জীবন থেকে লিখতে হলে তাদের একজন কবি দরকার। এবং সে কবি এসে কি করবে? তাদের জীবনটা যে অবজ্ঞার তাপে তাদেরকে অবহেলা করতে করতে আমরা তাদের জীবনটাকে মরুভূমির মতো করে ফেলেছি, সেই জীবনটাকে উনি কি করবেন? কবিতার রস দিয়ে পরিপূর্ণ করে দিবেন।
মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, এই মানুষগুলো যারা বোবা হয়ে গেছেন, বিশ্বের সম্মুখে মাথা তুলে দাঁড়াতে পারছেন না, তাদেরকে কি করো তুমি, এসে তাদের মাথাকে উঁচু করে দাও, তুমি তাদের জীবন নিয়ে লিখো। এই হচ্ছে কথা। তারপরে ঐকতান কবিতার প্রথম চরণ কোনটা? দেখি তো কে কে পারো, তুমি কবিতাটা পড়ছো কিনা। তোমরা 30 সেকেন্ড টাইম পাবা। ওকে, যারা সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো অনেক মানুষ, তোমাদের ধন্যবাদ। যারা সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। ঐকতান কবিতার প্রথম লাইন হচ্ছে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। এটা পৃথিবীকে বলেছেন বিপুলা, অনেক বড়। এই পৃথিবীর কতটুকুই বা কবি আর জানেন, অল্পই জানেন, তাই না? আমরাও তো পৃথিবীর কতটুকুই বা জানি, কতটুকুই বা দেখেছি। কবিও এটাই বলেছিলেন, আমি কতটুকুই বা জানি এটার। তারপরে আসো আমরা পড়বো আবু জাফর উবাইদুল্লাহর কবিতা। কবিতার নাম কি? কবিতার নাম হলো আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে তোমাদের যেগুলো প্রথমত দেখতে হবে, ওনার জন্ম মৃত্যুটা দেখে নাও। প্রথম প্রকাশিত গ্রন্থ সাতনরীহার, আর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ যেটা, একটু খেয়াল করো, সাতনরীহার ওনার প্রথম প্রকাশিত কবিতার বই এটা। এরপরে উনি কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, এই নামে তোমাদের কবিতা আছে, আবার এই নামে তার কবিতার বই আছে। তো বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো এটা হচ্ছে তার কবিতার বই, আর কবিতার বইয়ের নাম কবিতা। প্রশ্ন হবে নাম কবিতা কি? যেই নামে কবিতার বই থাকে, ওই নামে বইয়ের ভিতরে একটা কবিতাও থাকে। যেমন সোনার তরী একটা কবিতার বইয়ের নাম, এর ভিতরে আবার সোনার তরী নামে একটা কবিতাও আছে। ওইটা হলো ওই বইয়ের নাম কবিতা। বুঝতে পারছো এবার? এরপরে বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, একে একে সবগুলো পড়ে ফেলবা। তারপরে আসো আমরা আগে বাড়ি। কবিতার মোট পংক্তি সংখ্যা, পংক্তি মানে লাইন, কতটা লাইন আছে? 68টা। আমি কিংবদন্তির কথা বলছি, এটা আছে 2 বার। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আছে 3 বার। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আছে 2 বার। আমি আমার মায়ের কথা বলছি, আছে 2 বার। যে কবিতা শুনতে জানে না, আছে 9 বার। রক্ত জবা আছে 3 বার। কবি ও কবিতার কথা আছে 2 বার। কথা বুঝতে পারছো? এখন এগুলো কেন দিলাম? এগুলো তোমাদের দেওয়ার অর্থ হইছে, মাঝে মধ্যে অবজেক্টিভ চলে আসে, ভেতর থেকে প্রশ্ন করে জানতে চায় কোনটা কতবার বলা হয়েছে। এই টাইপের বিদঘুটে প্রশ্ন মাঝে মধ্যে হয়, হয় বলে এগুলা তোমাদের জন্য এখানে ইনক্লুড করেছি। মেসেজ ক্লিয়ার হয়েছে ভাই? একটু খেয়াল করো, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট লাইন যেটা, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কয়বার বলা হয়েছে এটা আসতে পারে, আর যে কবিতা শুনতে জানে না এটা আসতে পারে। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, এটা আছে কয়বার? 2 বার। যে কবিতা শুনতে জানে না, এটা আছে হলো 9 বার। একটু খেয়াল করো। এরপর আসো কবিতার ভিতরে যাই, কবিতার মধ্যে বলছে এটা কি সেটা একটু দেখি। মনোযোগ দাও, মনোযোগ দাও। কিংবদন্তি কথার অর্থ হচ্ছে এমন কিছু যা গল্পের মতো শোনায়, কবিতার মতো শোনায়, বাস্তবে সম্ভব না, কেবল গল্পে সম্ভব। যেমন সচিন টেন্ডুলকার 100টা সেঞ্চুরি করছে, আমরা তাকে বলি জীবন্ত কিংবদন্তি। এখন 100টা সেঞ্চুরি করা অনেকটা কল্পনার বিষয়, বাস্তবতার বিষয় না, কিন্তু সচিন সেটা করে দেখাইছে, ঠিক না? এই জন্য আমরা সচিনকে জীবন্ত কিংবদন্তি বলি। কিংবদন্তি মানে বড় বড় অর্জন, বড় বড় অ্যাচিভমেন্ট। তো এই অর্জনগুলো বাস্তবে বেশিরভাগ সময় সম্ভব হয় না, কল্পনাতে সম্ভব হয় বলে কল্পলোকের এই কাহিনীগুলোকে বলা হয় কিংবদন্তি। এখন এই কবিতার ভিতরে কি কিংবদন্তির কথা বলা হয়েছে, এটা হলো কোশ্চেন। আসো সেটা একটু জানি। আমার যারা পূর্বপুরুষ বাঙালির, বাঙালির বয়স কত? জাতি হিসাবে প্রায় 1500 বছর। এই আর্য অনার্য জাতি মিলে যে বাঙালি হয়েছে, আর্য জাতিটা আসছিল ককেশীয় পর্বতমালার অঞ্চল থেকে, আর অনার্য অনেকগুলো জাতি এই এলাকায় ছিল, কুল, বিল, দ্রাবিড়, গারো, মুন্ডা, অস্ট্রিক, নেগ্রিটু এরা।
তো দুই জাতির সংমিশ্রণে একটা নতুন জাতি হয়েছে। এই জাতির নাম কি? এই জাতির নাম বাঙালি জাতি। এই বাঙালি জাতির পূর্বপুরুষদের মধ্যে অনেকগুলো বড় বড় অর্জন আছে, সেই অর্জনের কথা বলা হয়েছে। একদম শুরু থেকে শুরু করে বাঙালি জাতির প্রথম থেকে শুরু করে এই শুরু থেকে 1971 পর্যন্ত যত ঘটনা আছে, যত অর্জন আছে আমাদের জীবনে, সবগুলোকে উনি ইনক্লুড করেছেন। এবং শুরু থেকে আইসা শেষ করেছেন কিসে? 71-এর মুক্তিযুদ্ধে। বলতো আমাদের এই ১,৫০০ বছরের বাঙালির বয়স, ১,৫০০ বছর বাঙালি জাতির, এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অর্জন কোনটা আমাদের? আমাদের এই সময়ের মধ্যে এই বাঙালি জাতির সবথেকে উল্লেখযোগ্য অর্জন কোনটা? আমরা কি অর্জন করেছি? আমাদের সবচেয়ে গৌরবের অর্জন কোনটা, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি সমগ্র বাঙালি জাতি? সেটা অবশ্যই মুক্তিযুদ্ধ। ইয়া, যারা লিখছো ধন্যবাদ। সেটা অবশ্যই মুক্তিযুদ্ধ। আমাদের ১,৫০০ বছরের ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন আমাদের মুক্তিযুদ্ধ। পৃথিবীর একটা প্রশিক্ষিত বাহিনীকে আমরা লাঠি দিয়ে বাইরে একদম লুঙ্গি কাঁচা মাইরা মাইরা গাজরে মার দিয়ে তাড়াই দিয়েছি। এই শুরু থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যতগুলো আমাদের অর্জন, যত বড় বড় আমাদের গর্ব আছে, সবগুলো আমাদের কিংবদন্তি কবি সেগুলোর কথা বলেছেন। আমি কি তোমাদের বোঝাতে পারছি বিষয়টা? এখন একদম পিছন থেকে বলছে আমার পূর্বপুরুষ, তাদের কথা আমি বলছি। তাদের হাতে পলিমাটির সৌরভ ছিল। পলিমাটি মানে কাদামাটি, কারণ তারা কৃষক ছিল। আবার পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তাদের একটা বড় অংশকে কৃতদাসে রূপান্তর করা হয়েছিল। সেখান থেকে তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এগুলোর সাথে ফাইট দিয়ে আমার পূর্বপুরুষ অরণ্য এবং সাপদের কথা বলতেন। তারা কি করতেন? জঙ্গল কেটে আবাদ করেছিলেন তারা। সাপদ মানে হচ্ছে 4 পা বিশিষ্ট হিংস্র জন্তু। তো জঙ্গল কেটে আবাদ করে তারা একটা সময় কি করেছেন? আমাদেরকে উপহার দিয়েছেন এই সুন্দর আবাসভূমি, এই পতিত জমি আবাদের কথা বলতেন। আর সেখান থেকে আমরা আলটিমেটলি আজকের বাংলাদেশ পাইছি। এরপরে বলছে শস্য সম্ভার সমৃদ্ধ করবে, যে কর্ষণ করবে। কর্ষণ মানে যে জমি চাষ করবে। আর কবিতা কথাটা এখানে ভিন্ন ভিন্ন মাত্রা নিয়ে আসছে। কবিতা কথাটা একেক সময় একে করতো। কখনো কবিতা মানে প্রতিবাদ, কখনো কবিতা মানে সাহস, কখনো কবিতা মানে সংগ্রাম, কখনো কবিতা মানে হচ্ছে যুদ্ধ। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। এখন খেয়াল করো, সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। তো সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করার জন্য সাহস এবং শক্তি দরকার। এখানে কবিতা মানে সাহস এবং শক্তি। কথা বুঝতে পারছো? বলছে যে কবিতা শুনতে জানে না, সে চিরদিন পরাধীন থেকে যাবে। তাহলে এখানে কবিতা মানে হচ্ছে যুদ্ধ বা বিপ্লব। অর্থাৎ যে যুদ্ধ বা বিপ্লব করতে জানবে না, সে চিরকাল কি করবে? পরাধীন থেকে যাবে। এইরকম ভাবে কবিতা শব্দটা এক এক সময় এক এক অর্থের ব্যঞ্জনা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এখন অনেকে প্রশ্ন করবো, ভাই এখানে একটা কথা আছে, ভালোবাসা দিলে মা মরে যায়, এটার অর্থ কি? এটার অর্থ হলো, এখানে মা হচ্ছে একজন মুক্তিযোদ্ধার কাছে দুইটা। একটা হচ্ছে তার নিজের দেশ, আর একটা হচ্ছে তার নিজের মা, যে মায়ের কোলে উনি জন্মগ্রহণ করেছেন। এখন এই দুইটা মা, একজন মুক্তিযোদ্ধা যদি দেশকে বাঁচাতে হয়, নিজের মাকে দেখার লোক থাকে না। আর নিজের মার কাছে যদি থাকে, তাহলে দেশকে দেখার লোক থাকে না। এই জন্য একটাকে ভালোবাসা দিলে আরেকটা মা মরে যায়। এটার অর্থ হচ্ছে ভালোবাসা দিলে মা মরে যায়। আর মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায়, পরে লাইনে যুদ্ধ আসে ভালোবেসে। তো যুদ্ধ আসে ভালোবেসে, এই কথার অর্থ কি? দেখো, যুদ্ধ যে কেবল ধ্বংস করে এটাই কিন্তু না। যুদ্ধ কি করে? আমাদেরকে নতুন দিনের প্রতিশ্রুতি দেয়। যদি যুদ্ধ না হইতো, আমি কি আজকের বাংলাদেশ পেতাম? ঝড়ে যদি ঘর ফেলায়া না দেয়, নতুন ঘর কি উঠে? বুঝতে পারছো? এই জন্য পার্সি বিশি শেলি, একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি পিবি শেলি, উনি বলেছেন একটা পশ্চিমা বাতাসের কথা। ওই কবিতার নাম হচ্ছে দ্য ওয়েস্ট ওয়াইন্ড, মানে পশ্চিমা সমীরণ, পশ্চিমা বাতাস, পশ্চিমা বাতাসের ঝড়। তো উনি বলেছেন যে একটা পশ্চিমা বাতাস আসতেছে, উনি কল্পনা করেছেন আর কি, ওই বাতাসটা এসে সবকিছু ধ্বংস করে দিবে। কিন্তু তারপর আবার বলছে, ওই বাতাস ধ্বংস ভয়ঙ্কর হলেও সুন্দর, কিন্তু ধ্বংস করলে প্রতিশ্রুতিবান। পিবিশিলি কি বলছে দেখো, বলছে পশ্চিমা বাতাস যদি সে কি করে, ভয়ঙ্কর হয়, তারপরেও সে সুন্দর। ওই বাতাস এসে সবকিছু ধ্বংস করবে, তবে ধ্বংস করলে ওই বাতাসটা কি? প্রতিশ্রুতিবান। বুঝতে পারছি কথাটা, বিষয়টাকে বুঝছো? এই নতুন বাতাস, পশ্চিমা বাতাস ভয়ঙ্কর, তারপরে সুন্দর। ধ্বংস করলে প্রতিশ্রুতিবান, কারণ ধ্বংস করলেই না এখানে নতুন বিল্ডিং উঠবে আবার। তো যুদ্ধ শুধুমাত্র ধ্বংসের কথাই বলে না, বিপ্লব শুধুমাত্র ধ্বংসই করে না, বিপ্লব সৃষ্টির প্রসব বেদনাও বটে, কারণ বিপ্লবের ভিতর দিয়ে নতুন সৃষ্টি আমরা পাই। এই জন্য বলছেন যুদ্ধ আসে ভালোবেসে। ভাইয়া মেসেজ বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এবার? আসো, এরপরে তো কবিতা, কবিতা বিভিন্ন সময় কবিতা বিভিন্ন অর্থে আসছে, সেটা বলেইছি। এরপরে পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমার পূর্বপুরুষের একটা বড় অংশকে অত্যাচার ও বিচার করে কি করা হয়েছে? কৃতদাস করা হয়েছিল। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। ভাইয়া এখানে জানালা হচ্ছে নতুন দিনের মুক্তির বার্তা আনবার প্রতীক।
আর আগুনে যেহেতু জ্বলে সবকিছু শুচি হয়, পবিত্র হয়, এজন্য আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি এবং বেদনা মুছে আমরা একটা মুক্ত জীবনের প্রত্যাশা করব। কিসের মাধ্যমে? ওই জানালার মাধ্যমে। জানালা দিয়ে নতুন দিনের বাতাস, সুবাতাস বইবে আমাদের জীবনে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা। সূর্য যেহেতু সকল শক্তির উৎস, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো সামর্থ্য এবং শক্তি অর্জন করা। এরপরে আসো বাঙালির অতীত ইতিহাস। রক্ত জবার মতো ক্ষত দিয়ে বাঙালির অতীত ইতিহাস বুঝাইছে, কারণ অতীতে বাঙালির একটা বড় অংশকে কৃতদাস বানানো হয়েছিল। আর উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালা দিয়ে কি করা হয়েছে? মুক্তির স্বপ্নের কথা বলা হয়েছে। আর শক্তির প্রেরণা মানে কি? যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে জানে না, এটাতে বোঝানো হয়েছে। আর আমাদের অপরাজয় বাঙালি জাতিসত্তা, আমি কিংবদন্তির কথা বলছি কেন? আমার বাঙালি জাতিসত্তার মধ্যে সমস্ত অর্জন মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই পাহাড় কেটে পতিত জমি, আবাদের আবাদের কথা থেকে শুরু করে আজকের বাংলাদেশ গড়া পর্যন্ত সমস্ত কিছুতে আমার বাঙালির অপরাজয় অভিন্ন জাতিসত্তা বিদ্যমান। বুঝছো? এবার এগুলো একটা একটা করে তোমাদের জন্য অর্থ হিসেবে দিয়ে রাখছি, যাতে বুঝতে পারো। এগুলো কবিতার পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা। এরপর আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার মধ্যে ভালোবাসা দিলে মা মরে যায়, এই কথার তাৎপর্য কি? আজকে তোমাদের অনেক পোল দিছি। হ্যাঁ, পোল আর পোল, 9টা লেসনে 9টা পোল দিয়ে ফেলো। রেজাল্ট শেয়ার করে দিয়েছি, দেখো রেজাল্ট। তোমরা 79% মানুষ সঠিক উত্তর দিয়েছো, তোমাদের ধন্যবাদ। মনে হচ্ছে তোমরা ভালো স্টুডেন্ট বেশি। ঠিক আছে, আবার কেউ কেউ ভুল উত্তরও দিয়েছে। এখানে সঠিক উত্তর হলো দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। এরপরে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। খেয়াল করো, মাইকেল মধুসূদন দত্তের তার বাবার নাম তো রাজনারায়ণ দত্ত, আরেকজন ছিল, ওনার নাম হচ্ছে রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু, এই রাজনারায়ণ বসু ছিলেন মাইকেলের বন্ধু, ফ্রেন্ড। এখন তুমি কিভাবে ডিস্টিংগুইশ করবা? মাইকেল যেমন মধুসূদন দত্ত, এই জন্য যেটা দত্ত এটা তার বাবা, আর যেটা বসু এটা তার বন্ধু। এবার বুঝতে পারছো? আর মায়ের নাম জাহ্নবী দেবী। পয়ার, মধুসূদন পূর্বে বাংলা কবিতার ধরন ছিল পয়ার। পয়ার মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মিল থাকবে। যেমন তোমাদের পয়ার আমি পড়ে শোনাই, দুইটা পয়ার পড়ে শোনাই, খেয়াল করো। নটন নটন পায়রা গুলি জোটন বেঁধেছে, এপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে। এই যে মিল। আবার আমি বাংলার, বাংলা আমার, বাংলা আমার জন্মভূমি, গঙ্গা যমুনা পদ্ম মেঘনা বহিছে যাহার চরণ চুমি, উপরে ভূমি নিচে চুমি। এরকম মিলকে বলে পয়ার। মধুসূদন আয়সা পয়ার টয়ারকে কি করলেন? একদম ভেঙে চুরমার করে দিলেন। উনি বললেন যে নতুন ধারার সাহিত্য হবে। সেটা কি? সেটা নাম অমিত্রাক্ষর ছন্দ। এই যে অমিত্রাক্ষর আনলেন, এটা স্বরবৃত্ত অক্ষরবৃত্ত ছন্দের আরেকটা রূপ। অমিত্রাক্ষর ছন্দ কি? উপরের লাইনের সাথে নিচের লাইনের মিল থাকবে না। তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে কি আছে? এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিল কেমন লক্ষণ পশিল লক্ষ্যপুরে, হাই তা তো উচিত কে তব কাজ। দেখো, উপরের লাইন নিচের লাইন বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে অমিত্রাক্ষর, মিত্র থাকবে না আর কি, মিল থাকবে না। এরপরে উপাধির কথা যদি বলি, মাইকেল, উনি মাইকেল নাম ধারণ করেছিলেন 1843 খ্রিস্টাব্দে, খ্রিস্টান হয়ে যাওয়ার পরে। এই খ্রিস্টানদের একটা তোমার কি বলে উপাধি হচ্ছে মাইকেল। সেটা কিরকম? খ্রিস্টানদের লক্ষণ মাইকেল। আমরা যেমন মুসলমানরা মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস মানে হাদিসের বিশেষজ্ঞ, মুফাসসির মানে হচ্ছে তাফসিরের বিশেষজ্ঞ। আর এরকম ভাবে খ্রিস্টান ধর্মে মাইকেল মানে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা সম্পর্কিত প্রশ্নের জবাব দেন, তাকে বলে মাইকেল। অনেক বড় কথা এটা।
ছদ্মনাম বা কলমের নাম টিমোথি পেন পোয়েম। তারপরে সাহিত্যের স্বরূপ এখানে আছে, সাহিত্যের স্বীকৃতি আছে দেখো। আধুনিক বাংলা কবিতার জনক, অগ্রদূত, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম প্রয়োগ করেছিলেন পদ্মাবতী নাটকে। এরপরে খেয়াল করো, আমরা সামনের দিকে যদি যাই, মাইকেলের মোট সনেটের সংখ্যা 102টা। এর মধ্যে প্রথম প্রকাশিত গ্রন্থের নাম দ্য ক্যাপটিভ লেডি, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, ট্র্যাজেডির নাম কৃষ্ণকুমারী, সার্থক মহাকাব্যের নাম মেঘনাদ বধ। আচ্ছা, অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য যেটা, সেটার নাম তিলোত্তমা সম্ভব কাব্য। এখন তোমাদের প্রশ্ন আছে, ভাইয়া ট্র্যাজেডি, কমেডি আর প্রহসন কি একটু বলেন। আচ্ছা, একটু মনোযোগ দাও, বলে দিচ্ছি। ট্র্যাজেডি, কমেডি আর প্রহসন কোনটা কি জিনিস, একটু মনোযোগ দাও বলছি। ভাইয়া ট্র্যাজেডি মানে হচ্ছে যেটার মধ্যে কেবলমাত্র করুণ কাহিনী থাকবে, মানে কষ্ট থাকবে, কষ্টের ভিতর দিয়ে শেষ হয়ে যাবে। কমেডি মানে কি, এটার মধ্যে থাকবে হাস্যরস, কোনো বেদনা টেদনা নাই। প্রহসন যেটা, এটার মধ্যেও থাকবে হাস্যরস, তবে একটু পার্থক্য আছে। হাস্যরসের ভিতর দিয়ে এখানে একটা মেসেজ দেওয়া হবে, একটা শিক্ষা দেওয়া হবে। এবার বুঝছো? সবগুলোই নাটক। বলা হয় নাটক বেসিক্যালি 3 প্রকার। এই 3 প্রকার নাটক কি? ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। এর মধ্যে যেটা ট্র্যাজেডি সেটা কষ্টের ভিতর দিয়ে শেষ হবে, যেটা কমেডি সেটা হাস্যরস দিয়ে শেষ হবে, যেটা প্রহসন তার মধ্যে হাস্যরস থাকবে, তবে হাস্যরসের ভিতর দিয়ে একটা মেসেজ দেওয়া হবে। একটু পরে আরো একটু বুঝাই দিব এটা কি, তা আসতেছে। এরপরে তিলোত্তমা সম্ভব, এটা অমিত্রাক্ষর ছন্দে প্রথম লেখা। আর বাংলা সাহিত্যে অবদান দেখো কি করছেন উনি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ ওনার হাত দিয়ে রচিত হয়েছে। এরপরে ওনার কাব্য গ্রন্থ তিলোত্তমা সম্ভব থেকে শুরু করে বীরাঙ্গনা। বীরাঙ্গনা প্রথম পত্রকাব্য, এর মধ্যে 11টা পত্র আছে। পত্রকাব্য কাকে বলা হয় ভাইয়া? এটা কবিতাগুলো লেখা হয়েছে চিঠির আদলে, সবগুলো চিঠি মিলে একটা কবিতার বই হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে পত্রকাব্য। তারপরে দেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী প্রথম কমেডি, এটা এখানে আছে এই যে কমেডি। আর ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী, এটাও ট্র্যাজেডি। মায়াকানন, এটাও ট্র্যাজেডি। এরপরে দেখো শেষের দিকে আসলে উনার প্রহসন একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও, এটার প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির, পরে করা হয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও। এখন এখানে তাকাও, একে কি বলে সভ্যতা প্রহসনের মধ্যে কি আছে? ইংরেজি শিক্ষিত ইয়াং বেঙ্গলদের মধ্যা শক্তি উচ্ছৃঙ্খল অনাচারকে ব্যক্ত করে তিনি প্রহসন রচনা করেন। বিষয়টা কি? হিন্দু কলেজের একজন প্রফেসর ছিলেন, তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, সংক্ষেপে তুমি বলবা ডিরোজিও। এই ডিরোজিওর কিছু অনুসারী ছিল যারা বাঙালি কিন্তু ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাবধারাকে ফলো করত। পরে ডিরোজিও মারা যাওয়ার পরে উস্তাদ নাই বলে এই স্টুডেন্টরা সব আওলাই গেছিল। তারা অনেক কিছু করতো, তারা বলতো আমরা সভ্য, আমরা আধুনিক, সুতরাং আমরা এগুলো করবোই, কিন্তু কাজগুলো করতো খারাপ। তারা হিন্দু ছিল কিন্তু গরু খাইতো, বলতো আমরা আধুনিক। তারা ইংরেজদের মতো মদ খাইতো, ইংরেজরা লিভ টুগেদার করে তারাও করতো, করে করে বলতো আমরা আধুনিক। তো মাইকেল তাদেরকে ব্যঙ্গ করে বললেন, একে কি বলে সভ্যতা? তোরা যে বলতাছস তোরা সভ্য, এটাকে কি সভ্যতা বলে নাকি? এই যে প্রহসন, বুঝতে পারছো? এরপরে বঙ্গ ভাষা দূষণের গদ্য রচনা হেক্টর বোধ, এটা হোমারের ট্রয়। এই যে ইলিয়াড আছে, ইলিয়াড, তোমরা ট্রয় নামে একটা ছবি দেখছো কিনা? বলিউডে আর কি বলে হলিউডে একটা ছবি আছে ট্রয়। এই ট্রয় ছবির মধ্যে দেখবা যেখানে একিলিস আইসা হেক্টরকে মেরে ফেলে। কে মারে? একিলিস। কাকে মারে? হেক্টরকে মারে। ওই জায়গাটা হচ্ছে হেক্টর বোধ নামে একটি অনুবাদমূলক গদ্য। ঠিক আছে। তারপরে মৃত্যু 1873 সালের 29শে জুন কলকাতার আলিপুর হসপিটালে মারা গেছিলেন উনি। অনেক কষ্টের ছিল তার শেষ জীবনটা। এই চ্যাট বক্সে কি লিখতেছে রে? ট্রয় দেখছে সবাই নাকি? তারপরে আসো কবিতার ভিতরে যদি যাই, সেখানে কি বলা আছে আসো সেটা একটু মনোযোগ দিয়ে জানবো আমরা। কবিতাটা পুরাটাই হচ্ছে একটা কথোপকথন। কবিতাটা কি পুরাটা? একটা কথোপকথন। কার কার মাঝে? বিভীষণের মাঝে আর মেঘনাদের মাঝে। তো বিভীষণ আর মেঘনাদ সম্পর্কে কি হয়? চাচা ভাতিজা। চাচা হইলো বিভীষণ, ভাতিজা হইলো মেঘনাদ। এটা রামায়ণের কাহিনী থেকে একটু উল্টা করে লেখা। রামায়ণের কাহিনীতে দেখানো হয়েছে রাম খুব ভালো, রাবণ খুব খারাপ। আর এখানে দেখানো হয়েছে রাবণ খুব ভালো, দেশপ্রেমিক, রাম খুব খারাপ। কথা বুঝতে পারছো? এই হলো রামায়ণের কাহিনীর সাথে এটার পার্থক্য। তো রাম রাবণে যখন যুদ্ধ হয় সীতাকে উদ্ধার করা নিয়ে, তখন রাম আক্রমণ করে
রাবণের রাজ্য লঙ্কাকে। আক্রমণ করলে যুদ্ধ বেজে যায়, যুদ্ধ বেজে গেলে রাবণের পক্ষে রাবণের 3 ভাইয়ের মধ্যে 2 ভাই ছিল, 1 ভাই ছিল না। রাবণ বড় ভাই, তার ছোট ভাইয়ের নাম কুম্ভকর্ণ, আর তার ছোট ভাইয়ের নাম বিভীষণ। বিভীষণ করছে কি, ভাইয়ের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে আসছে, কারণ রাম তার কাছে ভগবান। খালি ত্যাগ করে চলেই আসে নাই, সে রামের পক্ষে এসে তার ভাতিজা সবচেয়ে বড় বীর মেঘনাথকে মারার সমস্ত ষড়যন্ত্র করছে লক্ষণকে দিয়া। কিভাবে? মেঘনাদ অনেক বড় বীর, সে দেবতাদের পর্যন্ত পিড়াইছে, ইন্দ্র তার সাথে পারে না। সে মেঘনাদ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে তাদের বংশের কালচার অনুযায়ী তারা কি করে, তারা হচ্ছে তোমার নিকুম্বিলা নামে একটা পূজার ঘর আছে, যজ্ঞের ঘর, ওখানে গিয়ে পূজা করে, পূজা টুজা করে তারপরে সেখান থেকে তারা হচ্ছে যুদ্ধে যায়। এটা হলো তাদের সিস্টেম। তো মেঘনাদ ওখানে গেছে পূজা করার জন্য, পূজা করে যখন বের হচ্ছে তখন দরজায় দেখে বিভীষণ দাঁড়ায় আছে, সাথে হলো লক্ষণ। তখন সে বুঝতে পারছে চাচাই লক্ষণকে নিয়ে আসছে এখানে মারার জন্য। তখন চাচার সাথে তার একটা কথোপকথন হয়, এটা তোমার কবিতা। তখন সে বলছে, চাচা আমি বুঝতে পারছি এখানে লক্ষণ কিভাবে আসছে, তুমি ওকে নিয়ে আসছো, কিন্তু তোমার কি কাজটা উচিত হয়েছে? আমি তোমার ভাতিজা হই, তুমি আমার চাচা হও, তুমি জানো না তোমার কত বড় স্ট্যাটাস? তুমি জানো না? তুমি নিকষার সন্তান, তুমি রাবণের ভাই, তুমি কুম্ভকর্ণের ভাই। বিষয়টা অনেকটা এরকম, তোর দাদা ছিল হাজী সাহেব, বাপ ছিল 3 বারের চেয়ারম্যান, আর তুই ছাগল চুরি করে ধরা পড়ছস। কথাটা অনেকটা এরকম। তোমার বাবা ওরকম, তোমার মা ওরকম, তোমার ভাই কুম্ভকর্ণ, তোমার ভাই লক্ষণ, আর ভাতিজা হচ্ছে বাসব বিজয়ী, আর তুমি এত নিচে নামতে পারলা? এটা তুমি কি করলা? এটা বলতে গিয়ে লক্ষণ বিভিন্ন উপমার সাহায্যে এটাকে ব্যাখ্যা করছে। বলছে, স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে পড়ে কি শশী ভূতলে যান গড়াগড়ি রক্ষরতি হেদুলায়। বলছে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করছে আকাশের কপালে। এই চাঁদ উপরে থাকবে, সম্মানের সাথে থাকবে, সে উপরে থাইকা কপালের টিপের মতো মানুষকে পৃথিবীতে চাঁদের আলো দিবে। সেই চাঁদ যদি আকাশ ছাইরা মাটিতে নেমে ধুলাই গড়াগড়ি দেয়, তাহলে কি চাঁদের সম্মান আর থাকে? থাকে না। তুমি চাঁদের মতো উপরে থাকার কথা ছিল, তুমি নিচে নেমে গেছো মাটিতে। তারপরে আবার বলছে যে রাজহাঁস পরিষ্কার পানিতে খেলে পদ্ম ফুলের বাগানে, ওই রাজহাঁস কোনোদিনও কাদার পানিতে যায় যায় না, কিন্তু তুমি সেটাই করেছো। তারপরে আবার বলছে সিংহের সাথে কি শেয়ালের বন্ধুত্ব হয়? হয় না, কিন্তু তুমি হচ্ছে শেয়ালের মতো লক্ষণ, এই লক্ষণের সাথে তুমি সিংহ হয়ে বন্ধুত্ব করেছো, তুমি এটা ঠিক করো নাই। আরেক জায়গায় বলছে চন্ডালকে বসাও আনি রাজার আলোয়ে, তুমি চন্ডালকে নিয়ে এসে রাজার আলোয়ে বসাইছো। তারপরে আবার বলছে এই কি বলে লঙ্কার মধ্যে এই যে রাম আসছে, রাবণ কি বলে ওর নাম কি, লক্ষণ আসছে, এসে যে যুদ্ধ শুরু করছে, লঙ্কাকে তারা আক্রমণ করেছে, এটা অনেকটা এই সুন্দর লঙ্কা তারা এটাকে ধ্বংস করতে চাচ্ছে। এটা একটা পরিষ্কার সুন্দর বাগানের মধ্যে একটা যদি দৈত্য ঢুকে বাগানটাকে ধ্বংস করে দেয়, এটা এরকম। লঙ্কা হচ্ছে বাগান, এরা হচ্ছে দৈত্য। তারপর এটাকে তুলনা করছে একটা ফুলের মধ্যে যদি তোমার কীট পতঙ্গ থাকে, পোকা থাকে, ওই ফুলের যেমন শোভা নষ্ট হয়, ওইরকম রাম লক্ষণ এসে কি করছে, লঙ্কার শোভা নষ্ট করছে। এই অনেক কথাবার্তা বলছে। এক পর্যায়ে বিভীষণ বলছে, বাবারে আমাকে এত কথাবার্তা বলে লাভ নাই, আমি তোমার রাস্তা ছাড়বো না, আমি রাঘবের দাস, আর তোমার এখন মরতে হবে। এবং সে এটাও বলছে বিভীষণ যে তোমার বাবা, তোমার বাবাকে, তার ভাইয়ের কথা বলতেছে আর কি, রাবণ, সে অন্যায় করছে, পাপ করছে, পাপের কারণে লঙ্কা আজকে বিপদের মধ্যে পড়ে ডুবতে বসেছে, সুতরাং আরেকজনের পাপে তো আমি মরতে পারি না, তোমার বাপ পাপ করছে, তাকে তার মাসুল দিতে দাও। কথা কি বুঝতে পারছো? এবং এক পর্যায়ে কিন্তু বিভীষণ এসব বলার পরে মেঘনাদ খুব মন খারাপও করছে, এবং মেঘনাদ আরো মন খারাপ করছে এটা দেখে যে লোক, সে বলতেছে আমি হচ্ছি নিরস্ত্র, লক্ষণ সশস্ত্র। সে সশস্ত্র মানুষ এসে আমি নিরস্ত্র একটা মানুষকে বলতেছে আসো খেলা হবে, খেলবো। এটা তো খেলার সিস্টেম না রে ভাই। তুমি আমার দরজা ছাড়ো, আমি চলে যাব। কোথায় যাব? আমি যাব অস্ত্রাগারে, আমি অস্ত্র নিয়ে আসবো, নিয়ে এসে তোমার সাথে যুদ্ধ হবে। তুমি নিরস্ত্র, আমি সশস্ত্র, আবার আমি নিরস্ত্র, তুমি সশস্ত্র, এটা তো হইতে পারে না। দুজনেই সশস্ত্রের সাথে সজ্জিত হব। কিন্তু সেখানে বিভীষণকে রাস্তা ছাড়া হয় না, তাকে অন্যায় যুদ্ধের লক্ষণ সেখানে তাকে হত্যা করে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে এই কবিতা। এবং লাস্টের দিকে, এই কবিতার লাস্টে আমরা দেখবো মেঘনাদ বলছিল বিভীষণকে যে গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, যে খারাপের সাথে চলে সে খারাপ হয়, তুমি রাম লক্ষণের সাথে চলে কি হয়ে গেছো, খারাপ হয়ে গেছো। তোমাকে কবিতার সবটাই বলে দিছি ভাই এই 5-7 মিনিটে, আর কি করতে পারি বলো? এখানে শব্দার্থগুলো আছে। অরি মানে যে শত্রুকে দমন করে, অরিন্দম। পশুল মানে প্রবেশ করলো, তাতো মানে পিতা, এখানে চাচা অর্থে বলছে। শব্দ তো পারবা না। স্থাপিলা বিদুরে বিদু স্থানুর ললাটে, বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, অথচ সেই চাঁদ লাফ দিয়ে নেমা যায় নিচে।
নিকুম্বিলা যজ্ঞাগার শাস্ত্রে বলে পর পর সদা, মানে যে পর সে তো পর। মানে এক পর্যায়ে বিভীষণ বলছিল যে শাস্ত্রে আছে পাপ করতে নাই, আমি পাপ করি না, তোর বাপ পাপ করছে। তখন বিভীষণ বলতেছে, এই কথা বলার পরে মেঘনাদ বলল যে তুমি যে শাস্ত্র আমাকে দেখাচ্ছ, শাস্ত্র তো বলে আপনজন আপনজন, যে পর সে সব সময় পর। তুমি নিজে তো শাস্ত্র মানো না, তুমি আপনজন বাদ দিয়ে কি করছো, পরের পক্ষ অবলম্বন করেছো। তারপরে এখানে আছে এই যে এই প্রত্যেকটা কবিতার পুঙ্খানুপুঙ্খ লাইনের ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিছি ভাই, সুন্দর করে দেওয়া আছে, একদম পড়ে ফেলবা, এগুলো একটাও বাদ দিও না। তারপরে এটা কোন স্বর্গ থেকে সংকলন করা হয়েছে, তোমাদের বইয়ে পাঠ পরিচিতি অংশে এটা আছে। স্বর্গ মানে অধ্যায় বা ভাগ, এটা কি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাকি সপ্তম? কোন স্বর্গ বা কোন অধ্যায় থেকে, মানে মেঘনাদ বধ কাব্য তো অনেক বড়, তার কোন অংশ থেকে এটা সিলেক্টেড হয়েছে, এটা একটু তোমার অ্যান্সারে দিয়ে দিতে হবে। তোমাদের জন্য পোল লঞ্চ করে দিয়েছি, অ্যান্সার করে দাও। সঠিক উত্তর দিয়েছো অনেক মানুষ, 80%, তোমাদের ধন্যবাদ। এটা ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। ভেরি গুড ভাইয়েরা, আমার ভাইয়েরা যারা সঠিক উত্তর দিয়েছো, ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তারপরে কি আছে আসো দেখি তোমাদের। এরপরে আছে হচ্ছে তোমার নজরুলের সাম্যবাদী। নজরুল আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, তাই তো? আসো তার সম্পর্কে জানবো। নজরুলের জন্ম মৃত্যুটা নিজ দায়িত্বে খেয়াল করবা। আর তার ডাক নাম দুখু মিয়া, তার জীবন অনেক কষ্ট ছিল শৈশবে, এই জন্য। আর উনি শ্রেষ্ঠ বাঙালির তালিকায় হয়েছিলেন তৃতীয়। 1 নম্বরে ছিলেন বঙ্গবন্ধু, 2 নম্বরে ছিলেন রবীন্দ্রনাথ, 3 নম্বরে নজরুল, 4 নম্বরে শেরে বাংলাকে ফজলুল হক, 5 নম্বরে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, 6 নম্বরে ছিলেন রোকেয়া। এগুলো নেটে নেটে পাবা। তারপরে 19 থেকে 1942 পর্যন্ত এই 23 বছর উনি সাহিত্য সাধনা করেছেন। 42-এর পর আর করতে পারেন নাই, কারণ যখন 42 সাল, যখন তার বয়স 43 বছর, উনি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তারপরে নাগরিকত্ব প্রদান 18 ফেব্রুয়ারি 1976, ঠিক আছে এটা। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক 54-তে, না ভাইয়া, এটা হলো 1945 সাল, একটু ভুল আছে এখানে। তারপরে বিদ্রোহী কবিতা 90 বছর পূর্তি 2011 সালে, কিন্তু ভাইয়া 2021 সালে কত বছর পূর্তি হবে বিদ্রোহী কবিতার? 100 বছর পূর্তি হবে। সুতরাং তোমরা পরীক্ষা কিন্তু, এই তোমরা 21 সালের লোক কিন্তু, সুতরাং এটা কিন্তু তোমাদের আসতে পারে কিন্তু, বুঝতে পারছো কোনোভাবে? আচ্ছা, কারাবরণ করেন আনন্দময়ীর আগমনের কবিতার জন্য। এই কবিতার মধ্যে আনন্দময়ী বলতে বুঝাইছিলেন দেবী দুর্গাকে, এবং দুর্গাকে বলেছিলেন যে তুমি এসে এই এদেরকে এদেরকে মানে ব্রিটিশদেরকে সাইজ করো, এরা হচ্ছে চারাল, এর এই দেশকে দখল করে ফেলেছে, চারালদেরকে মেরে এটাকে উদ্ধার করো এই ভারতকে। এই কথা বলার কারণে ব্রিটিশরা তাকে জেলে ঢুকায় দেয়। কথা বোঝা গেছে কি ভাইয়া? তারপরে আসো উপন্যাস। প্রথম উপন্যাস বাঁধনহারা, মৃত্যু, ক্ষুধা, কোহেলিকা, 3টে উপন্যাস। এগুলো গল্প, এগুলো নাটক। নাটক মনে রাখার সিস্টেম দিয়ে দেই। ঝিলিমিলি, আলেয়া পুতুলের বিয়ে কেমনে মনে রাখবা? মনে রাখবা, আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে, শাড়ি পরে মধুমালাকে নিয়ে, এটা তার বান্ধবী, বুঝতে পারছো? মধুমালাকে নিয়ে কোথায় যায়? পুতুলের বিয়েতে যায়। আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে কোথায় যায়? পুতুলের বিয়েতে যায়। এই হচ্ছে কথা। তাহলে এই 4টা হচ্ছে নাটক: আলেয়া, ঝিলিমিলি, মধুমালা, পুতুলের বিয়ে। আচ্ছা, এরপরে খেয়াল করো বিদ্রোহ প্রধান কাব্য অগ্নিবীণা। অগ্নিবীণা বইয়ের ভিতরে প্রলয় উল্লাস আর বিদ্রোহী কবিতা দুইটা আছে, এটা কিন্তু আলাদা বই না। প্রলয় উল্লাস আর বিদ্রোহ অগ্নিবীণার কবিতা। প্রলয় উল্লাস প্রথম কবিতা, বিদ্রোহী দ্বিতীয় কবিতা। বাকিগুলো তার কবিতার বই। প্রেম প্রধান দোলন চাপা, ছায়ানট চক্রবাক, আর এগুলো তার প্রবন্ধের বই।
তারপরে আসো লেখক পরিচিতির মধ্যে জীবনী গ্রন্থ ওনার মরুভাস্কর। মরুভাস্কর মানে মরুভূমির সূর্য। মরুভাস্কর মানে মরুভূমির সূর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়া। আর চিত্তনামা এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী ভিত্তিক চিত্তনামা। তারপরে রুবাইয়াতি হাফিজ রুবাইয়াত উমর খৈয়াম অনুবাদ করেছেন। রুবাইয়াত হচ্ছে আরবি ফার্সি সাহিত্যের 4 লাইনের ছোট্ট ছোট্ট কবিতা, এগুলাকে বলে রুবাইয়াত। উনি ইরানের কবি হাফিজ এবং উমর খৈয়ামের রুবাইয়াত অনুবাদ করেছেন। আবার আমাদের কোরআন শরীফের শেষ পারার নাম হচ্ছে কাব্যে আমপারা। এই আমপারা উনি অনুবাদ করেছেন কবিতার ভাষায়, আর নিচের গুলো হচ্ছে তার তোমার হচ্ছে গানের বই। এবার আসো সাম্যবাদী কবিতার ভিতরে চলে যাই, ওখানে উনি কি বলেছেন। তোমাদের জন্য কিছু তথ্য এখানে সিলেক্টেড করা আছে, দেখো খুব সুন্দর করে দিয়ে দিছি আমরা। কবিতাটির মধ্যে উনি দেখো কবিতায় প্রত্যাশা করেছেন মানুষ হিসেবে পরিচয়, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কথা আছে 3টা, অবজেক্টিভে আসতে পারে সাঁওতাল, ভিল, গারো। তারপরে কবিতাটিতে দার্শনিক সম্প্রদায় আছে 2টা, একটা কনফুসিয়াসের অনুসারীরা, একটা চারবাকের অনুসারীরা। তারপরে হচ্ছে কবিতাটিতে ধর্মগ্রন্থ আছে হচ্ছে তোমার 9টার কথা বলা হয়েছে ধর্মগ্রন্থ, সেগুলোকে একটু দেখো। বলা আছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, মহাগীতা। আচ্ছা, কবিতাটিতে বিভিন্ন ধর্মের পুণ্যময় স্থান বা ইবাদতখানার কথা বলা আছে 11টা। কাবা, মদিনা, মসজিদ, জেরুজালেম, নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, মন্দির, গির্জা। মহাপুরুষ, ধর্মীয় মহাপুরুষ 5 জন, আমাদের প্রিয় রাসূল ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরপরে শ্রীকৃষ্ণ, আর শাক্যমুনি বা বুদ্ধদেব। এই বুদ্ধদেব হলো গৌতম বুদ্ধের কথা বলছি। এগুলো থেকে তোমার অবজেক্টিভ আসতে পারে একদম। তারপরে আসো কবিতার ভিতরে যদি চলে যাই, সেখানে কি বলছেন, মানুষ হিসেবে আমাদের পরিচয়কে উনি প্রতিষ্ঠা করতে চাইছেন। যে তুমি যে ধর্মেরই হও, যে বর্ণেরই হও, যে গোত্রেরই হও, যে আদিবাসী হও, আর যে জাতির হও না কেন, তুমি যার অনুসারী হও না কেন, তুমি সবার একটা পরিচয় কমন, সেটা হচ্ছে মানুষ। একটু শুনো, আমরা এখন যারা এখানে কানেক্টেড, যারা শুনতেছি, আমরা কিন্তু চাইলে অনেক দলে বিভক্ত হইতে পারবো, অনেক দলে বিভক্ত হতে পারবো। সেটা কিরকম তোমাদের বলছি, একটু শোনো। দলটা কিরকম? 1 নম্বর, আমরা চাইলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, রাজাকার, হাবিজাবি, বিভিন্ন ভাবে না গেল রাজনৈতিক ভাগ। তারপরে দেখো আবার যদি চাই, জিওগ্রাফিক্যাল ভৌগোলিক ভাবে আমরা এক একজন এক এক এলাকার। আবার যদি চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মীয় ভাবে আমাদের মধ্যে ভিন্নতা আছে। আবার যদি বলি কে ব্রাজিলের সাপোর্টার, কে আর্জেন্টিনার সাপোর্টার, এবার গুলাগুলি শুরু হয়ে যাবে। সুতরাং আমরা চাইলেই মানুষকে কি করতে পারি, ভাগাভাগি করতে পারি, কিন্তু আবার আমাদের সবার একটা কমন পরিচয় আছে। সেটা কি বাবু? সেটা হলো আমরা মানুষ, এটা আমাদের সব থেকে কমন পরিচয়। সুতরাং এই কমন পরিচয়ে যদি চলে যাই, আমরা যে মানুষ এটাকে যদি মেনে নেই, তাহলে কিন্তু সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়। আমরা যে ধর্মেরই হই না কেন, যে যুগেরই হয় না কেন, যে কালেরই হই না কেন, যার অনুসারী হই না কেন, আমরা মানুষ, এই পরিচয় আমাদের সবচেয়ে বড় পরিচয়। কথা বুঝতে পারছো না আমি একাই বুঝলাম? এটার নামই হচ্ছে সাম্যবাদ। আসো তারপরে যাচ্ছি আমরা সামনের দিকে গেলে কি পাই। সাম্যবাদ কি বললাম? পার্সি মানে পারস্য বা ইরানের নাগরিক। জৈন মানে হচ্ছে জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমত। এই জিন কথাটা আসছে জয় থেকে। সংস্কৃতে এই জয় কথার ধাতু হচ্ছে জিন। আর জিতে নেওয়া মানে হচ্ছে জিনিয়া নেওয়া। জিনিয়া নেওয়া মানে জিতে নেওয়া। ইহুদি হচ্ছে এটা প্রাচীন জাতি। ভিল সাঁওতাল আদিবাসী। গারো আদিবাসী। কনফুসিয়াস চীনের দার্শনিক। আর চারবাক একজন বস্তুবাদী দার্শনিক। বস্তুবাদী বললে বুঝবা নাস্তিক। দেখো এখানে বিভিন্ন কিছু আছে, ধর্মের কথা আছে, জাতের কথা আছে, দর্শনের কথা আছে। তারপরে জেন্দা বেস্তা, পারস্যের আগুনের উপাসক যারা, তাদের ধর্মগ্রন্থের নাম আবেস্তা, আর তাদের তাদের ভাষার নাম জেন্দা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, জেন্দা বেস্তা। পারস্যের অগ্নি উপাসক যারা, আগুনের উপাসক, তাদের ধর্মগ্রন্থের নাম কি? আবেস্তা। আর ওই ধর্মগ্রন্থের ভাষার নাম হচ্ছে জেন্দা। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এর অর্থ কি? মানুষ নিজের ভিতরে চাইলে স্রষ্টাকে, আল্লাহকে তালাশ করে পেতে পারে। নিজের মধ্যে চাইলেই আমি কি করতে পারি? আমার মালিককে খুঁজে পেতে পারি যদি আমি চাই। আমার মধ্যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত সমস্ত কিছু আমার মাঝে আছে, কারণ মানুষের ভিতরে আল্লাহ অসীম সম্ভাবনা এবং শক্তি দিয়ে পাঠাইছে। কেউ যদি নিজেকে চিনতে পারে, নিজেকে জানতে পারে, আমি কে, আমি কোথা থেকে আসলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কিভাবে আসলাম এবং কোথায় যাব, কিসের কারণে আমি জীবিত, কি চলে গেলে আমি মৃত, এই যে নিজের আত্মাকে তালাশ করা, এটাকে তালাশ করাকে বলা হয় নিজেকে চিনা। তখন মানুষ সমস্ত কিছু বুঝতে পারে, তখন তার মাঝে আর সংকীর্ণতা থাকে না।
খেয়াল করো, সক্রেটিস আজকে থেকে 250 বছর আগে কি বলে, 2500 বছর আগে বলে গেছে নো দাই সেলফ, বানানটা হবে নো দাই সেলফ। নো দাই সেলফ কথার তো নিজেকে জানো। নিজেকে জানলে কি হয়, এই সক্রেটিস বুঝছিলেন 2500 বছর আগে, এই জন্য বলে গেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। এই কথাটা হিন্দু ধর্মে বলা আছে আত্মনং ভিত্তি, ভগবত গীতার মধ্যে। আত্মনং ভিত্তি মানে নিজেকে জানো। এই কথাটা আমাদের ইসলাম ধর্মে বলা আছে মান আরেফা নফসাহু ফাকাত আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। দেখো, নিজেকে চিনলে কিন্তু তুমি অনেক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেতে পারছো। তারপরে খেয়াল করো, যুগাবতার, বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ। তারপরে দেউল মানে দেবালয় বা মন্দির, ঝুট মানে মিথ্যা, নীলাচল জগন্নাথ ক্ষেত্র। জগন্নাথ ক্ষেত্র কি ভাইয়া? হিন্দুদের একটা পবিত্র জায়গা। কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া হিন্দুদের পবিত্র জায়গা। জেরুজালেম ইসলামে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি 3 ধর্মের জন্য একটা পবিত্র জায়গার নাম হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিনে পড়েছে এটা। তারপরে মসজিদ, এই মন্দির, এই মানে মানুষের হৃদয়, মসজিদ বলো মন্দির বলো যে কোনো পবিত্র জায়গার থেকেও বেশি পবিত্র। এরপরে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোরকে শ্রীকৃষ্ণ, উনি মহাগীতা গেয়েছেন, অর্থাৎ উনার মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আর সাক্ষ্যমুনি বলতে বোঝানো হয়েছে গৌতম বুদ্ধকে, কারণ তার বাবার নাম সাক্ষ্য সিংহ। সাক্ষ্য সিংহের ছেলেই হচ্ছে কে? সাক্ষ্যমুনি। কথা বুঝতে পারছো? তারপরে আসো যদি আরো সামনে যাই, কন্দর মানে হচ্ছে পর্বতের গুহা, এখানে বোঝাচ্ছে হৃদয়ের গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদী ছিলেন এবং উনি ভাবতেন কিভাবে আরবের মানুষকে আয়ামে জাহেলিয়া থেকে মুক্তি দেওয়া যায়। এই যে অন্তরের মধ্যে ভাবতেন, বলছেন এই কন্দরে উনি আহ্বান শুনতেন এবং পরবর্তীতে আলটিমেটলি কি হয়েছে, উনি নবী হইলেন এবং নবুয়াত প্রচারের মাধ্যমে আরবে আলো নিয়ে আসলেন। আরবদুল্লাহ মানে আমাদের প্রিয় রাসূলকে বোঝানো হয়েছে। কোরআনের সামগান মানে কোরআনের পবিত্র সাম্যের বাণী। তারপরে আসো সাম্য, গাহি সাম্যের গান, এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এটা দিয়ে বলেছে সাম্য, সাম্যবাদ মানে তোমার নিজের মাঝে তুমি সমস্ত কিছু খুঁজে পাবা, তুমি দেখো। আর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানা, এটা দিয়ে বুঝাইছে মানবিক হৃদয়। আর পুঁথি কঙ্কালে খালি ধর্মের বই পড়লেই কি কি করা যায় না, ধার্মিক হওয়া যায় না, ধর্মকে পাওয়া যায় না, স্রষ্টাকে পাওয়া যায় না। স্রষ্টাকে পাইতে হলে কোথায় যেতে হয়? মানুষের কাছে যেতে হয়। এই যে মানবতা বোধ, তোমরা এটার ব্যাখ্যা অনেকে জানতে চাইবে, আমি জানি। দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? মনে করো এটা শাব্দিক ব্যাখ্যা তোমাকে দিই, তারপর আসল কথাটা কব। মনে করো তুমি একটা ফুল কেনার জন্য দোকানে গেছো, দোকানে গিয়ে দোকানদারের সাথে চরম বার্গেনিং করতেছো, অথচ ওই ফুলটা বার্গেনিং করার দরকারই হয় না, কিনারই দরকার হয় না। রাস্তার কিনারে এটা সুন্দর ফুটে আছে, ফ্রেশ ফুল, ওখান থেকে নিয়ে নাও। সহজ কাজ না করে দোকানদারের সাথে কেন কাজ করতে গেছো? এর অর্থ কি? এর অর্থ হলো স্রষ্টাকে পাওয়ার জন্য মানুষের কাছে যদি যাও, মানুষের সেবা যদি করো, মানব ধর্ম যদি পালন করো, তাহলে স্রষ্টাকে পাওয়া যায়। এটা না করে এত এত ধর্মের বই গাইটা, এ বলতেছে এ খারাপ, ও বলতেছে ও খারাপ, হিন্দু মুসলমানরা দেখতে পারে না, মুসলমান হিন্দুরা দেখতে পারে না, অপব্যাখ্যার কারণে। এইটাকে, এই যে আমরা দোকানে দর কষাকষি করছি, অর্থাৎ ধর্মীয় অপব্যাখ্যা করে হিংসা বাড়াচ্ছি, এটা দর কষাকষি। আর পথে ফুটে তাজা ফুল, এটার অর্থ হলো স্রষ্টাকে পাওয়া সহজ, কারণ হাসছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে, তিনি মানুষের হৃদয়ে আসেন, তার কাছে যাও, মানুষের কাছে যাও, তুমি তারে পাবা। বুঝতেছো কথা? মানব দর্শন বন্ধু বলিনি ঝুট, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ অন্তরাত্মার উপলব্ধি থেকে ঈসা মুসাকে আল্লাহ কি করেছেন? সত্যের পরিচয় দিয়েছেন। এরপরে বাকিগুলো একটু আগে সবগুলো বলে দিয়েছি। এবং হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এটা মনে রাখবা। মানুষের জন্য কাবা আসছে, মন্দির আসছে। তোমার কাবার জন্য, মন্দিরের জন্য মানুষ আসে না। এজন্য মানুষ আগে, মানুষই সব থেকে বেশি দামি। মানুষের থেকে বেশি আর কিছু নাই, দামি কোনো কিছু নাই। এরপরে আসো জেন্দা। জেন্দা কি? তোমাদের জন্য কোশ্চেন, দেখি কে পারে 100% সঠিক উত্তর দেয় কিনা। টাইম আপ। কেউ গ্রন্থ বলবে আর কেউ গ্রন্থের ভাষা বলবে, এটা বুঝলাম, কিন্তু যারা বলছো ব্যক্তি, এই যে দুইজন, এই কাহা সে আতে এই লোক?
কি বলো এগুলো? বই তো খোলো না, উদ্ভাসে টাকা দিচ্ছ, কোচিং করতেছো, সময়টাও কাজে লাগাচ্ছ না, আমি তো বুঝলাম না আমার ভাইয়ারা। জেন্দা হচ্ছে ভাষার নাম, বুঝতে পারছো? আবেস্তা ধর্মগ্রন্থ আর তার ভাষার নাম হচ্ছে জেন্দা, দুইটা মিলে জেন্দা বেস্তা। একটু পড়বা ভাইরে, ভাইরে একটু পড়বা। তোমার জীবন গড়তে পারলে তোমার জীবনটাই তো সুন্দর হবে, তাই না? তোমার জীবন সুন্দর হইলে মান সম্মান সুখ স্বাচ্ছন্দ্য কার হবে? তোমারই তো হবে। তো সবকিছু তো তোমার, যদি না পড়ো, নিজেকে যদি না বুঝাও, তাহলে কেমনে হবে? তোমরা মনে হয় সময় কিভাবে নষ্ট করো আমি বুঝি না। মনে হয় ফেসবুক টেসবুক করো কিনা এখন ঘরে বসে বসে, না ইউটিউবে বিনোদন নাও আমি বুঝি না। বাইরে তোমার জীবনে এই সময়টা আর আসবে না, ফিরে আসবে না। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে ইন্টারমিডিয়েট লাইফটা সবথেকে গুরুত্বপূর্ণ। তার থেকে গুরুত্বপূর্ণ অ্যাডমিশন লাইফটা। এখন যারা অ্যাডমিশনের পড়া পড়তেছে, কদিন পরে তোমরা পড়বা, সেই অ্যাডমিশন তোমাদের সামনে আসতেছে, তোমরা কান্নাকাটি করবা তো পড়াশোনা না করলে। এটা ভালো জায়গায় চান্স হয়ে গেলে, ভালো সাবজেক্টে ভালো মতো যদি পড়তে পারো, লাইফটা সুন্দর হয়ে যাবে। তোমাদের জন্য দোয়া থাকলো। কিন্তু সময় নষ্ট করো না। তরুণে তারুণ্য, দুষ্টমি তো মাথায় চাপবে, দুষ্টমি তো করবাই। সব সাইডে দিয়ে আল্লাহর ওলি হয়ে যাও সেটা আমি বলি না, পড়াশোনাটাও করো নাকি। তরুণে তারুণ্য থাকবে, তুমি মাঝে মধ্যে একটু দুষ্টামি করবা, কিন্তু তরুণে তারুণ্য থাকতে হবে, এটা যেমন সত্য, তুমি পড়াশোনাও তো করবা, এটাও তো সত্য, বিকজ ইউর এ স্টুডেন্ট। ছাত্রনং অধ্যয়নং তপ, ছাত্রদের প্রধান কাজই হচ্ছে, তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। সো এটা ঠিক রেখে করো না বাকি কিছু। সৈয়দ শামসুল হককে আমরা কি বলি? আমরা বলি সব্যসাচী লেখক ভাইয়া। সব্যসাচী মানে কি? সব্যসাচী মানে অলরাউন্ডার। সাহিত্যের বাজারে যিনি অলরাউন্ডার তাকে বলা হয় সব্যসাচী। সব্যসাচী কথার শাব্দিক অর্থ হলো যার দুই হাত সমান তালে চলে তারে বলে সব্যসাচী। আর এটার ব্যাখ্যা হলো যিনি সাহিত্যের সমস্ত শাখায় লেখালেখি করেন, গান, গল্প, কবিতা, উপন্যাস সব লিখেন, তাকে বলা হয় সব্যসাচী। এগুলো তার উপন্যাস। আর এটার তার একটা উপন্যাসকে বলা হয়তো পিন আপ নোভেল। পিন আপ নোভেল মানে তুমি, এটা একটা এডাল্ট উপন্যাস আর কি, বড়দের জন্য লেখা। মানে এটার মধ্যে অনেক সেক্সুয়াল বিষয় নিয়ে আলাপ আলোচনা করা আছে, এই জন্য এটা সবার জন্য ওপেন না, মনে করো এটা পিন আপ। বুঝতে পারছো? অ্যাডাল্ট উপন্যাস কারণে এটাকে বলা হয় পিন আপ নোভেল। খেলারাম খেলে যায়। এখন আজকে কিন্তু অনেকে অনেক দুষ্ট আছে, বলতেছে ভাই আজকেই পড়বো। না, আজকে পড়ার দরকার নাই, তুমি এখন তোমার পড়াটা পড়ো, পরে পড়বা বয়স 18 হওয়ার পর। তারপরে খেয়াল করো, উপন্যাস নীলদংশন, নিষিদ্ধ লোবান, তারপরে আরো যা যা আছে, খেলারাম খেলে যায়, সীমানা ছড়িয়ে, ছড়িয়ে না, এটা ছাড়িয়ে হবে। প্রবন্ধ হৃদ কলমের টানে, এটা পত্রিকায় লেখা হইতো ওই সময় 1991 সালে, 1995 সালে। বাইরে এটা তখন যে পপুলার ছিল, তখনকার যারা বুদ্ধিজীবী বা মুরব্বী তাদের কাছে আমি শুনছি, হৃদ কলমের টানে তখন ছাড়া ফেলাই দিয়েছিল সারা বাংলাদেশে। পরে এটা বই আকারে আসছে। এরপরে তোমার গল্প গ্রন্থ তাস, রক্ত গোলাপ, শীত বিকেল। এবং তোমাদের সাথে শেয়ার করছি, শীত বিকেল ভাই আমার খুব পছন্দ, আমি শীত বিকেল পছন্দ করি। উষ্ণ একটা বিকেল, পরন্ত বিকেল, সূর্যটা থাকবে, দেখবো শুকিয়ে যাওয়া প্রকৃতি, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে রে ভাই, আমি জানি না কেন ভালো লাগে তো। তারপরে আসো কবিতা, কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, দুটোই মুক্তিযুদ্ধ ভিত্তিক। বুঝতে পারছো? মুক্তিযুদ্ধ ভিত্তিক হওয়ার কারণে এগুলো পরীক্ষায় খুব আসে, খুব। এরপরে শিশুতোষ, আলু বড় হয় না, আলু না, এটা হলো অনু বড় হয়, অনু, ভুলে লিখে ফেলছে আলু। এরপরে পুরস্কার, দেখো উনি কিছু বাদ দেয় না, কত পুরস্কার পাইছে। এরপরে আসো মূল টপিকের মধ্যে আমরা চলে যাই, মূল পয়েন্টে কি আছে একটু মনোযোগ দাও। এখানে তথ্য ভুল আছে, 1783 না, এটা 1782 হবে ভাই, 1782 হবে, 1189 বঙ্গাব্দ, 1782। খেয়াল করো, নুরুলদিন নামে একজন কৃষক নেতা ছিলেন, কৃষক নেতা। 1782 সালের কথা, দ্যাট মিনস এখন থেকে অলমোস্ট কত বছর, 200 বছরেরও বেশি। ওরে সর্বনাশ, এত আগের কাহিনী। তো তখন উনি ব্রিটিশদের বিরুদ্ধে, বিশেষত ব্রিটিশদের যারা চামচা ছিল, গোলাম ছিল, পাচাটা দালাল, জমিদাররা, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাদের ভিতকে কাঁপাই দিয়েছিলেন। অধিকারের প্রশ্নে সমস্ত কৃষকদেরকে একত্রিত করে আন্দোলনে নেমেছিলেন নুরুল দিন। কথা বুঝতে পারছো? এই নুরুল দিনের আন্দোলনের কারণে তখনকার সময়ে কৃষকদের ইউনাইটেড হওয়ার পরে শক্তির কারণে জমিদাররা পরাস্ত হয়েছিল। তো জমিদারদের ভিত কাঁপাই দিয়েছিল নুরুল দিন। কত সালে? এই নুরুল দিন 1782 সালে। আর সালটা কিন্তু 1782, আর নাম কিন্তু নুরুল দিন না, নামটা কিন্তু নুরল। এটা কিন্তু খেয়াল করো, নামটা নুরল দিন। তো এই ভদ্রলোক মারা গেছেন তো বহু আগেই। এখন 1971 সালের কবিতার প্রসঙ্গে উনাকে কবির কেন মনে পড়ে একটু খেয়াল করো। কেন 71-এর প্রসঙ্গে কবি বলছেন? 71-এ কবি বলছেন, যখন আমার দেশে আমি নির্যাতিত হই,
আমার দেশে আমার শরীর থেকে রক্ত ঝরে, যখন আমার দেশে আমার মা বোন ধর্ষিত লাঞ্ছিত হয়, যখন আমার দেশে আমার চোখের সামনে আমার সোনালী স্বপ্ন এবং ফসল ধ্বংস হয়ে যায়, তখন আমি নুরুল দ্বীনের মতো একটা সাহসী মানুষকে খুব মিস করি। আজকে যদি নুরুল দ্বীন থাকতো, সে এসে এদের বিরুদ্ধে কথা বলতো, এদেরকে ধ্বংস করে দিত নুরুল দ্বীন। আয়শা একাত্তরের এই ঘাতকদেরকে উচিত শিক্ষা দিত নুরুল দ্বীন। এই জন্য একাত্তরে যখন আমার জাতীয় সংকট, একাত্তরে যখন আমার দেশটা ঘাতকের অশুভ আস্তানা হয়েছে, রাজাকারের আলখাল্লায় ভরে গেছে, শকুন নেমে আসছে এই বাংলায় হানাদাররা, তখন আমি একাত্তরের এই প্রেক্ষাপটে নুরুল দ্বীনকে খুব মিস করি। বুঝছো এবার? এবার আসো, আরেকটা লাইন আছে এই কবিতার মধ্যে, যে ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় যখন আমার শরীর থেকে রক্ত ঝরে যায়, নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়। এখন ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা বলতে কবি কি বুঝাইছে দেখো। 1757 সালে পলাশির যুদ্ধ, বাঙালি রক্ত দিছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ, বাঙালি রক্ত দিছে। তারপরে 1832 সাল নারিকেল বাড়িয়া বাঁশের কেল্লা, তোমার তিতুমিরের বিদ্রোহে বাঙালি রক্ত দিয়েছে। 1952 সাল বাঙালি রক্ত দিছে। 1969 সাল বাঙালি রক্ত দিছে। 1971 সাল বাঙালি রক্ত দিছে। আর কত রক্ত দিবে বাঙালি? ইতিহাসের প্রতিটা বড় বড় ঘটনাকে পর্যালোচনা করলে দেখবা এগুলো বাঙালির রক্তে রঞ্জিত। কবি বলেছেন, আমার ইতিহাসের প্রতি পৃষ্ঠায় যখন আমি দেখি বাঙালির গা থেকে রক্ত ঝরে, তখন আমার নুরুল দ্বীনকে খুব মনে পড়ে। আমি চাই নুরুল দ্বীন আসুক, আয়শা নুরুল দ্বীন কি করুক, এই পাক হানাদার বাহিনীকে একদম উচিত শিক্ষা দিয়ে দিক। এরপরে আসো তোমাদের এখান থেকে দাগাই দিই কি কি আসছে, তারপরে তোমাদের একটা ছোট্ট ব্রেকে নিয়ে যাব। নীলক খামারের দৃশ্যসীমা অতিক্রমী, ধবল দুধের মতো জ্যোৎস্না, সাদা দুধের মতো জ্যোৎস্না, স্তব্ধতার দেহ মানে নীরব শান্ত পরিবেশ, এগুলো তুমি পারবা। একটু সমস্যা হতে পারে এই জায়গায়, ভাইয়া বাহে মানে কি? বাহে মানে বাপু হে। উত্তরবঙ্গে এটা দিয়ে মানুষকে ডাকা হয় ওহে বাহে, মানে নুরুল দ্বীন আইসার জন্য বলতো জাগো বাহে, কণ্ঠে সবাই, মানে ভাইয়েরা সবাই জেগে উঠো, কে কোথায় আছো, আজকে বাংলা শত্রুদের আক্রান্ত হয়েছে, বাংলাকে উদ্ধার করতে হবে। তারপরে নুরুল দ্বীন আন্দোলন করেছিলেন, তোমাদের জন্য পোলটা অ্যান্সার দিয়ে ফেলবা। আমি পোল লঞ্চ করে দিয়েছি, 30 সেকেন্ড টাইম পাচ্ছ। ভাইয়া টাইম আপ, আমরা আর সময় দিতে পারছি না। তোমাদের জন্য রেজাল্ট শেয়ার করে দিচ্ছি, একটু দেখো। 86% মানুষ সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছো। আর যারা ভুল উত্তর দিয়েছো তাদের বিষয়ে কিছু বলার নাই, এমন প্রশ্ন কেউ ভুল করে। নুরুল দ্বীন আন্দোলন করেছিলেন কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। জমিদাররা কাদের চামচা ছিল? ব্রিটিশদের চামচা ছিল। মিজান ভাই শুনতেছেন আমাকে? তন্নি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, এটা ব্রেক দিয়ে দিও ওদের না। ওকে ভাইয়া। ভাইয়া 5 মিনিটের ব্রেক চলবে এখন থেকে, তোমরা ঠিক 5 মিনিট পরে জয়েন করবা, হ্যাঁ? ওকে।
আগামীকালকে তোমাদের দুইটা পরীক্ষা, ঠিক আছে? দুইটা পরীক্ষা, গত দিনে যে পরীক্ষাটা তোমরা দিতে পারো না সে পরীক্ষাটা দিবা, আর আজকে যে লেকচারটা হচ্ছে এই লেকচারের কালকে পরীক্ষা থাকবে। এই দুটো পরীক্ষা কালকে দিতে পারবা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। যাদের পরীক্ষা আগেরটা কমপ্লিট হয়েছে বা যারা মার্ক পাইছো, তারা যদি মনে করে যে আমরা পরীক্ষা দিব সেক্ষেত্রে দিতে পারো, আর যদি মনে করে যে পরীক্ষা দিব না তাহলে কোনো সমস্যা নেই তোমাদের জন্য, ঠিক আছে? যারা বাংলা প্রথম পত্রের একবার পরীক্ষা দিছো, মার্কও পাইছো, তাদের আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। আর তারা যদি মনে করে যে আমরা পরীক্ষা আবার দেবো সেক্ষেত্রে দিতে পারো তোমরা। কোশ্চিন কি সেম থাকে বলো? কোশ্চিন তো তোমরা সবাই দেখছোই, কোশ্চিন চেঞ্জ হবে, ঠিক আছে? কোশ্চিন চেঞ্জ হবে। হ্যাঁ, কালকে গদ্য পদ্য দুইটাই, ঠিক আছে? দুইটা পরীক্ষা হবে, গদ্যের উপরে একটা আর পদ্যের উপরে একটা পরীক্ষা হবে। তোমাদের রুটিনে টাইম দেওয়া আছে কতক্ষণ পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে? রুটিনে টাইম দেওয়া আছে, পরীক্ষা তো পরীক্ষাই, এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে, দুইটাই থাকবে তোমাদের পরীক্ষা। বইয়ের বিষয়গুলা, বই এখনো দেওয়া হচ্ছে না তোমাদের, আর বই যদি এক্সট্রা করে দেওয়া হয় সেক্ষেত্রে পেমেন্ট লাগতে পারে তোমাদের। যদি আমরা বই দিই সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট লাগবে। বইয়ের বিষয়ে এখনো ডিসিশন হয় নাই, ঠিক আছে? বইয়ের বিষয়ে ডিসিশন হইলে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে জানাবো যে বই দিব কি দিব না, বইয়ের জন্য কত পেমেন্ট লাগবে। যদি তোমাদের বইয়ের বিষয়ে বলে সেক্ষেত্রে আমি তো তোমার হচ্ছে গিয়ে গত 2-3 দিন ছুটিতে ছিলাম, আমি ওই বিষয়টা একটু কনফিউজ। এরপরে জানাবো তোমাদের, ঠিক আছে? যদি মানে কয়টা বই দেবে, কত টাকা পেমেন্ট লাগবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে জানাই দেবো তোমাদের। আমাদের এইচএসসির মডেল টেস্ট প্রায় 5,000 প্লাস, ঠিক আছে? 5,000 প্লাস স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়, নিয়মিত ক্লাসও করে, ঠিক আছে? 5,000-এর উপরে আমার নতুন ব্যাচের জন্য আছে। ভাই আমরা শুরু করে দিই না? শুরু করতে পারেন। ওকে। ফেব্রুয়ারি 1969 সৈয়দ শামসুল হক পড়ে আসলাম, আর এখানে পড়ব শামসুর রহমান। শামসুর রহমান না, কিন্তু শামসুর রাহমান ওনার নাম। ওনার উপাধি আধুনিক নাগরিক কবি, আমরা জানি তাকে। এখন আসো খেয়াল করি এখানে কি আছে। ওনার জন্মস্থান ঢাকার মাহুতটুলি, এখানে উনি জন্মেছিলেন। আর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম, ডাকনাম বাচ্চু। আচ্ছা, মর্নিং নিউজে কর্মজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা 1957 সালে, এটা ইম্পর্টেন্ট। এরপরে তার প্রথম কাব্যগ্রন্থ এটা, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা ইম্পর্টেন্ট।
তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু খেয়াল করো পরের লাইনে। এখানে তো অবস্থা একদম কাহিল, সব দিয়ে দিছে। মজলুম আদিব এরা তার ছদ্মনাম ছিল, মুক্তিযুদ্ধের সময় তিনি এই নামে লিখতেন। আর মজলুম আদিব ছদ্মনামে উনি এই যে বন্দি শিবির থেকে যেটা আছে না, তার নিচে আমি মার্ক করে গোল্লা দিয়ে দিই একসাথে, তুমি বুঝবা। এই বন্দি শিবির থেকে উনি লিখছেন মজলুম আদিব, এই ছদ্মনাম দিয়ে উনি লিখছিলেন। মজলুম শব্দের অর্থ নির্যাতিত, আর আদিব শব্দের অর্থ কবি। আরবি কথা, মজলুম আদিব মানে নির্যাতিত কবি, জুলুমের শিকার হওয়া কবি। 71 সালে উনি এই নামে লিখতেন এবং বিখ্যাত বই বন্দি শিবির থেকে, এটা হলো তোমার এই 71-এর বই, মুক্তিযুদ্ধের সময় লেখা। আর ওনার মোট কাব্যগ্রন্থ হলো তোমার 65টা, তার মধ্যে অল্প কিছু এখানে আছে। 65টা বইয়ের মধ্যে কিছু নাম এখানে দিয়ে দিছি, একটু দেখো। প্রথম গান্ধিত মৃত্যুর আগে রৌদ্র করিতে শুরু করে এক ফোঁটা কেমন অনল, এটা 1986 সালের বই। আর প্রথম প্রকাশিত উপন্যাস, একটু মনোযোগ দাও, প্রথম না সরি, তার উপন্যাস অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এলোসে অবেলায়। তাহলে উনি উপন্যাস লিখছেন কয়টা? 4টা। অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এলোসে অবেলায়। খেয়াল করে কিন্তু উপন্যাসের নামগুলো। তারপরে প্রকাশিত শিশুতোষ গ্রন্থ অ্যালাটিন বেলাটিন থেকে শুরু করে গোলাপুরে খুকির হাতে, এগুলো সব। এই স্মৃতির শহরটা কিন্তু ওনার পুরোপুরি শিশুতোষ বলা যায় না, স্মৃতির শহরটা ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ, অত্যন্ত ভালো বই এটা, স্মৃতির শহর। এটা আমাদের ঢাকা শহরকে নিয়ে লেখা। এটা স্মৃতির শহর কোন শহর? ঢাকা শহর। তারপরে আসো আমরা কবিতার ভিতরে চলে যাই, কবিতাটা সহজ, একটু চিন্তা করলে কবিতাটা ধরতে পারবা। 1969 সালে বাংলাদেশে কি হয়েছিল বলতো? বাংলাদেশের ইতিহাসের সাথে 69 কিভাবে সম্পর্কযুক্ত? 1969 সালে ফেব্রুয়ারিতে গণ অভ্যুত্থান হয়েছিল। আচ্ছা, তোমাদেরকে আগরতলা মামলার কথা বলি। এটা দায়ের করা হয়েছিল তোমার হচ্ছে জানুয়ারি মাসে 1968 সালে 3 জানুয়ারি। আর জনতার আন্দোলনের মুখে 23 ফেব্রুয়ারি, মনোযোগ দিও, 23 ফেব্রুয়ারি 1969, 23 না তো, আমি দুঃখিত, 22 ফেব্রুয়ারি 1969 এই মামলাটা প্রত্যাহার করা হয়। আচ্ছা, এই 22 ফেব্রুয়ারি প্রত্যাহার করে শেখ মুজিব সহ সবাইকে মুক্তি দিয়ে দেয় পাকিস্তান সরকার, মানে আইয়ুব খান। পরের দিন মানে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় এই বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। তাহলে কি বুঝলাম আমরা এতক্ষণ এখান থেকে? 1969 সালের ফেব্রুয়ারি মাসটা ছিল উত্তাল একদম। এই সময়টা পাকিস্তান বিরোধী আন্দোলন, বিশেষ করে আইয়ুব বিরোধী আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলনে তোমার সমস্ত জনতা যখন সার্জেন্ট জহুরুল হককে মেরে ফেলা হলো জেলখানার ভিতরে, মানে ঢাকা ক্যান্টনমেন্টে, বঙ্গবন্ধুকে মারা ষড়যন্ত্র করা হলো, বঙ্গবন্ধুকে পেছন থেকে গুলি করে মেরে বলবে সে পালাচ্ছিল, তাকে আমরা গুলি করছি। এদিকে মৌলানা ভাসানী রাস্তায় আন্দোলন করতেছেন, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। তোমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি পড়ো, তখনকার রাজনীতির কিছু কিছু কথাবার্তা পাবা, বুঝতে পারছো? বিভিন্ন কথা তোমরা এগুলো সম্পর্কে পাবা। যদিও অসমাপ্ত আত্মজীবনী 1955 সাল পর্যন্ত লেখা, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা কিছুটা ধরতে পারবা। তো 69-এ এই অবস্থা হয়ে গেলে বঙ্গবন্ধুকে মেরে ফেলার ষড়যন্ত্র হলো জেলখানার ভিতরে, আর এদিকে বাইরে ভাসানীর নেতৃত্বে বড় ধরনের আন্দোলন হচ্ছে। ওই আন্দোলনে আলটিমেটলি আইয়ুব খান নতি স্বীকার করে 1969 সালের 22 ফেব্রুয়ারি মাস তারিখে আগরতলা মামলার যত আসামি ছিল 35 জন সবাইকে মুক্তি দেয়, মানে যারা অ্যারেস্টেড ছিল এবং যারা অ্যারেস্টেড ছিল না সবাইকে মুক্তি দেয়, খালাস দেয়। বঙ্গবন্ধু সহ অন্যান্য আসামিরা 22 ফেব্রুয়ারি 1969 সালে মুক্তি পান এবং 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, 7 মাসের ভাষণ বঙ্গবন্ধু যেখানে দিয়েছিলেন, ওখানে বর্তমানে যে তোফায়েল আহমেদ আছে আওয়ামী লীগের একজন বড় নেতা, গত টার্মে আওয়ামী লীগের বাণিজ্য মন্ত্রী ছিলেন, এই তোফায়েল আহমেদ তখন ছাত্র নেতা, তোফায়েল আহমেদের নেতৃত্বে উপস্থিত জনতা তাকে বঙ্গবন্ধু উপাধিটা দেয়। তাহলে খেয়াল করে দেখো তুমি, 69 সালের ফেব্রুয়ারি মাসের প্রেক্ষাপট তোমাকে আমি বুঝাইলাম, এটা উত্তাল ছিল ওই সময়টা। ওই ঠেলায়
আলটিমেটলি আইয়ুব খান কিন্তু ক্ষমতা ছেড়ে দেয়, ক্ষমতা ছেড়ে দিয়ে সে চলে যায় এবং সে বলে যে ঠিক আছে, আমি তোমরা আমার কাছে যেতে চাও না, আমি চলে গেলাম। তারপরে আসে ইয়াহিয়া। ইয়াহিয়া আয়সা বলছিল আমি আর্মির মানুষ, আমার দেশ চালানো আমার কাজ না, আমি নির্বাচন দিব, যে জিতবে তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কিন্তু এই নির্বাচন দিয়েছিল সে 1 বছরেরও বেশি পর, 70 সালে জিতছিল আওয়ামী লীগ, ক্ষমতা হস্তান্তর করে নাই, তার রেশ ধরে 71-এর মুক্তিযুদ্ধ। তাহলে 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, এখন যদি প্রশ্ন করো ভাইয়া গণ অভ্যুত্থান কি, গণ অভ্যুত্থান হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত সব নির্বিশেষে কোন ইস্যুকে বাস্তবায়ন করার জন্য সবাই যদি রাস্তায় নামে, তারা বলা হয় গণ অভ্যুত্থান। বুঝতে পারছো? ধরো একটা উদাহরণ দিই, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের কোনো কাজ ভালো না লাগার ফলে তার বিরুদ্ধে যদি স্বয়ং আওয়ামী লীগের মানুষ রাস্তায় নেমে যায় অন্যান্য দলের সাথে, সবাই যদি রাস্তায় নামে, এটা হবে গণ অভ্যুত্থান। একদল নামলে সেটা হরতাল হয়, সবাই নামলে গণ অভ্যুত্থান হয়। তো 69-এ আইয়ুবকে নামানোর জন্য সবাই নামছিল বলে এটার নাম গণ অভ্যুত্থান। বুঝতে পারছো? এই গণ অভ্যুত্থানে আইয়ুবের পতন হয়। তাহলে 69-এর ফেব্রুয়ারি মাস ছিল, ঢাকার রাজপথ কাঁপায় দিয়েছিল বাঙালি। আর তার মতো আরেকটা কাহিনী ঘটেছিল 1952 সালে। তাহলে 52 সালের ফেব্রুয়ারিতে আমরা কি করছিলাম? রক্ত দিলাম। আর 52 ফেব্রুয়ারির সাথে মিলেমিশে একাকার করে দেখা হয়েছে কত 69-এর ফেব্রুয়ারিকে। বুঝতে পারছো? যে ঘটনা ঘটেছিল 52 সালে, সালাম, বরকত, রফিক, জব্বার তারা রক্ত দিয়ে দিয়েছিল 52 সালের ফেব্রুয়ারিতে। কবি বলেছেন আমি যেন 69-এর ফেব্রুয়ারিতে আইসাও আবার রাস্তায় জনতার মাঝে সালাম বরকতকে খুঁজে পাইছি। কেমনে? বলছে কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে, ওই ফুলের রং লাল, রং তো লাল রং নয়, এ আমার শহীদের রক্তের বুদবুদ, এ আমার সালামের রক্ত, এ আমার বরকতের রক্ত, এ আমার রফিকের রক্ত, ওই রক্ত আইসা কৃষ্ণচূড়াকে লাল করে দিছে। কথা বুঝতে পারছো? বলছে এগুলো শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, আর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, আমাদের চেতনার রং লাল এবং সবুজ। এই জন্য শহীদের রক্তের রং লাল, আর আবহমান বাংলার রং সবুজ, দুটো মিলে লাল সবুজ। এই জন্য একুশের চেতনার রং বলা হয়েছে কাকে? আমাদের কৃষ্ণচূড়ার রংকে। আর মানবিক বাগান কমলবন তছনছ হচ্ছে, অর্থাৎ মানবিক সভ্যতা মনুষ্যত্ব সবকিছুকে নষ্ট করে দিয়েছিল পাকিস্তান সরকার, এটাকে বোঝানো হয়েছে। এই জন্য কবি বলছেন আজকে যখন 69-এ হাঁটি, হাঁটলে দেখি এই লাল রং মনে হয় এটা আমার শহীদের রং। এবং এই লাল রঙের বাইরে অন্য রঙও আছে, যে রং ভালো লাগে না চোখে, সে রং কোনটা? সন্ত্রাসী রং, জলপাই কালারের ট্যাঙ্কের রং, আর্মির রং। আর্মিরা মাঠে নাইমা মানুষের উপর অত্যাচার করেছে। কবি বলেছেন আজকে আমি 69-এর জনতার মিছিলে, 69-এর চেতনার ভিতরে 52-র চেতনাকে খুঁজে পাইছি। আজকের 69 তখনকার 52, আজকের শহীদ আসাদ তখনকার শহীদ রফিক, আজকের শহীদ ডক্টর শামসুজ্জোহা তখনকার শহীদ কি বলে সালাম, আজকের শহীদ মতিউর তখনকার শহীদ বরকত, মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ 52 আর 69-কে উনি কি করেছেন? মিলেমিশে একাকার করে দেখেছেন। এই হচ্ছে কথা ভাইয়া, এর বাইরে আর কিচ্ছু নাই কবিতার মধ্যে, ওদের সব বলে দিছি। এখানে আছে শুধুমাত্র তোমার শব্দার্থগুলো। আমি একটা ফোন নিচ্ছি ভাই, আমার একটা দরকারি ফোন, আমি 1 মিনিটে কথা শেষ করছি। শোনা যায় কাউসার ভাইয়া? ভাইয়া 1 মিনিটের জন্য একটু কি একটা জরুরি ফোন আসছে বললেন, চলে আসবেন বললেন এখন। আচ্ছা ঠিক আছে।
ওকে ভাই, আমার একটা ফোন আসছিল, দরকারি ফোন, না ধরে পারি নাই। আচ্ছা, এই শোনা যাচ্ছে তো নি? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে ওকে। দেখো, ভাষা শহীদের আত্মত্যাগ, আত্মত্যাগ কি আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে শহীদের জলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। ব্যাখ্যা দিয়ে দিয়েছি। প্রদীপ্ত চেতনার উচ্চারণ, এটাও বলেছি। আমাদের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, আর ঘাতকের অশুভ আস্তানা হয়ে গেছে, মানে পুরা বাংলাদেশটাই যেন পাকিস্তানিরা ছেয়ে ফেলেছে, তারা ঘাতক। তারপরে মানবিক বাগানের ব্যাখ্যা দিয়েছি, মনুষ্যত্ব বোধকে নষ্ট করেছে তারা, আমাদের মন, আমাদের চেতনার উপরে তারা আঘাত করেছিল, এজন্য চেতনাকে নষ্ট করার কারণে বলা হয়েছে মানবিক বাগান কমলবন তছনছ হয়ে গেছে। এই, আর এটা তো ব্যাখ্যা দিয়েই দিলাম এতক্ষণ ধরে। তারপরে হচ্ছে ভাইয়া আমরা চলে আসছি শামসুর রহমানের উপন্যাস নয় কোনটি। আমার ধারণা তোমরা সবাই এটা পারবা, কারণ একটু আগে দেখাইছি না। শামসুর রহমানের উপন্যাস নয় কোনটি? আচ্ছা, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, টাইম আপ করে তারপরে বলছি। এটা তো এখানে এত এত দলাদলি হচ্ছে কেন? তোমরা তো শামসুর রহমানের উপন্যাস বুঝো আর না বুঝো, যেটা না সেটা তো জানো কার, তাহলে তো হওয়ার কথা। যেটা শামসুর রহমানের উপন্যাস না সেটা হলো রাজসিংহ। আহারে, রাজসিংহ শামসুর রহমানের উপন্যাস না, বাকিগুলো সব শামসুর রহমানের উপন্যাস। রাজসিংহ কার উপন্যাস? এটা বঙ্কিমের উপন্যাস, বঙ্কিমের। ওকে, এটা তোমরা এই একটা ভুল উত্তর দিয়ে দিলা বেশি মানুষ, আমি দুঃখ পেলাম। আচ্ছা, একটু ব্যতিক্রম প্রশ্ন আসলেই তোমরা সব ভুল দেওয়া শুরু করে দাও। এরপরে লোক লোকান্তর, খেয়াল করো, উনি আমার ব্রাহ্মণবাড়িয়ার কবি। লোক লোকান্তরের মধ্যে একটা চমৎকার আইডিয়া উনি ব্যাখ্যা করছেন। কবিতাটা কঠিন কিন্তু আইডিয়াটা সুন্দর, আমি বলছি তোমাদের। তার আগে দেখে নাও, ওনার মূল নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ। আর উনি দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সাংবাদিক ছিলেন। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সোনালী কাবিন, মারাত্মক একটা কাব্যগ্রন্থ, পড়লে বুঝবা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম লোক লোকান্তর। আর নোলক তার বিখ্যাত কবিতা, এটা বাংলাদেশ নিয়ে লেখা, আমাদের বাংলাদেশের ঐতিহ্য নিয়ে লেখা। তারপরে ওনার প্রকাশিত কাব্যগ্রন্থ লোক লোকান্তর থেকে শুরু করে কবিতা সমগ্র সবগুলো। প্রকাশিত গল্প গ্রন্থ, মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন। এরপরে প্রেমের গল্প, ময়ূরের মুখ, সবগুলোই তার। উপন্যাস দেখো, ডাহকি, কবি ও কোলাহল। এই উপমহাদেশ, যেটা 1993 সালে প্রকাশিত উপন্যাস, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক, এটা পরীক্ষা আসতে পারে, তোমাদের বইয়ে আছে এটা। আর প্রবন্ধ গ্রন্থ, কবির আত্মবিশ্বাস, দিন যাপন, এর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, দেখো দিন যাপন, দিন যাপন কি, এটা ওনার প্রবন্ধ গ্রন্থ। কবিতার বহুদূর, নারী নিগ্রহ ইত্যাদি। তারপরে আসো, উনি যেসব পুরস্কার পাইছেন সেগুলো বলে দিছি, এরপরে তিনি মারাই যাবেন। আচ্ছা, খেয়াল করো, একটু মনোযোগ দাও ভাইয়া। ওনার ছদ্মনামটা আর এই আসল নামটা ইম্পর্টেন্ট, মীর আব্দুল শুকুর আল মাহমুদ, এটা আসতে পারে। এখন কবিতার ভিতরে কি আছে একটু খেয়াল করো, চোখ মুখ বড় বড় করে তাকাও, কবিতার ভিতরে কি আছে। কবিতার ভিতরে, কবিতার নামটাকে দেখো, লোক লোকান্তর। এই হলো লোক, আর হলো লোকান্তর। এখন এই লোক কথার অর্থ কি, লোকান্তর কথার অর্থ কি জানো? লোক লোকান্তর কথার অর্থ হলো ইহকাল পরকাল। এই লোক মানে হচ্ছে ইহকাল, লোক মানে এখানে মানুষ না। আর লোকান্তর কথার অর্থ হলো পরকাল। যেমন অনেকে স্লোগান দেয় তাদের নেতার নামে, এক ভাই লোকান্তরে, লক্ষ ভাই ঘরে ঘরে, তাই না? মরে গেলে গা বলে সে লোকান্তরে চলে গেছে। লোকান্তর মানে কি, লোকচক্ষুর অন্তরাল। আর অন্য ভাই কি আছে, লোকে আছে, মানে বাস্তবতায় আছে, যেমন কাপড় চোপড়, বই টই, খাতা কলম, এরকম। কথা বুঝতে পারছো? এরকম লোক লোকান্তর, ইহকাল পরকাল। এখন প্রশ্ন হলো, কবিতার নাম ইহকাল পরকাল, লোক লোকান্তর কেন হইলো? দ্যাট ইজ দ্য কোশ্চেন। খেয়াল করো, তোমরা তো ছোট মানুষ, তোমাদের ভিতরে এসে চিন্তা এখনো ঢুকছে কিনা আমি জানি না। মাঝে মধ্যে কি ভাবো আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কোথায় যাব, কেন যাব? এই যে নিজের আত্মপরিচয় নিয়ে কোনোদিন, আত্মস্মৃতি, আত্মসত্তা নিয়ে কোনোদিন ভাবছো কিনা আমি জানি না। যদি ভাবো, তখন দেখবা মাথাটা পাগল পাগল লাগবে। এগুলো খুব কঠিন চিন্তা।
কবি নিজেও ভেবেছিলেন ওনার আত্মচেতনা, আত্মপরিচয় নিয়ে। ভাবতে ভাবতে উনি নিজের চেতনাকে উনি একটা সত্যিকার সাদা পাখির অবয়বে ভাবছে, বলছে আমার যেন চেতনাটা আমি আমি যেন একটা সত্যিকার সাদা পাখি। এই পাখিটা সবুজ রঙের চন্দনের ডালে বসাইছে, বসায় তারপরে বলতেছে সুগন্ধ পরাগে ঠোঁট মাখামাখি হয়ে আছে, আর ওখানে বাতাসে পানলতা দুলতেছে মাথার উপরে নিচ দিয়া। পাখিটার পা সবুজ, নখ তীব্র লাল, এবং সমস্তটা মিলে ওখানে একটা এমন পরিবেশ ক্রিয়েট হয়েছে। কবি বলতেছে এমন একটা তন্ত্র মন্ত্র ভরা পরিবেশ, রহস্যময় পরিবেশ, আমি যেন তার উপরে আর চোখ রাখতে পারি না। এই পারি না শব্দটাকে উনি লিখেছেন নারী। পারি না মানে হলো চোখ রাখতে নারী, এই নারী শব্দের অর্থ হলো পারি না। চোখ রাখতে নারী, ওই বন্য ঝোপের উপর, নারী শব্দের অর্থ পারি না, খবরদার ভুল করা যাবে না, নারী মানে পারি না। তো বলতেছে আমি তার উপর আর চোখ রাখতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয়েছে? দেখো, নিজের চেতনাকে নিজে উপলব্ধি করতেছেন, উপলব্ধি করে তার মনে হয়েছে নিজেকে নিজে চিনতেছে না। কবি চিন্তা করেছিলেন তার চেতনাকে বুঝতে, তার চেতনাকে ধরতে, জানতে চেয়েছিলেন তার আত্মপরিচয়ের স্বীকৃতির চিহ্নগুলো। অবশেষে উনি যখন দেখলেন নিজেকে নিজে চিনেন না, অর্থাৎ নিজের পরিচয় নিজের কাছে এমন হয়েছে উনি নিজেকে বুঝতে পারতেছেন না, তখন এক পর্যায়ে উনি চিন্তা করলেন তাহলে আমি কে, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম। তখন তার মনে হয়েছে এই পৃথিবীর সাথে তার যে বন্ধন, সমাজের সাথে তার যে বন্ধন, ধর্মের সাথে তার যে বন্ধন, লোকালয়ের সাথে তার যে বন্ধন, সমস্ত বন্ধন ছিঁড়ে একাকার হয়ে যাবে। এমন একটা ঝাঁকুনি তিনি তার ভিতরে ফিল করলেন, যে ঝাঁকুনির কারণে সমস্ত বন্ধন ছিঁড়ে একাকার হয়ে যাবে তার। উনি কেউ নাই, পৃথিবীতে ওনার কিচ্ছু নাই। তারপরে উনি আবার চিন্তা করলেন যে আমি যদি মরেও যাই, আমি যদি নাও থাকি, আমার কবিতা তো থাকবে, আমার কবিতা আমার সৃষ্টি, আমার সৃষ্টির ভিতর দিয়ে আমি বেঁচে থাকবো। পরের লাইনটা, যেটা শেষ লাইনটা, কবিতার আসন্ন বিজয়, শুধু ওই লাইনটার মধ্যেই ভাইয়া পুরা এক কবিতার ভাব ঢুকায় রাখছে। শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা কথা, উনি ঝাঁকুনি খাবেন, উনি বন্ধন ছিঁড়ে যাবে এটা ফিল করবেন, আর শেষে এসে কবিতার আসন্ন বিজয়, এটা দিয়ে আবার ফিল করবেন কি, এটা দিয়ে ফিল করবেন না উনি যদি লোক থেকে লোকান্তরে চলেও যান, তারপরেও তিনি বেঁচে থাকবেন। কিভাবে বেঁচে থাকবেন? তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন। আমি তোমাদের বোঝাতে পারছি নিশ্চয়ই। এরপরে আসো, সামনের দিকে যাচ্ছি। এখানে এগুলার সব ব্যাখ্যা আছে। চেতনা চন্দনের ডাল, মাথার উপরে নিচে তোমার হচ্ছে পানলতা, চোখের কোটরে, ওই চোখের পাখির সৌন্দর্যের কথা বলতে গিয়ে বলছে তার চোখের কোটরে কাঁটা সুপারির রং, আর ওটার দিকে উনি তাকাতে পারেন না। এরপরে শেষে বলছেন কবিতার আসন্ন বিজয়। তারপরে বলছে দিন যাপন কাল লেখা। এবার দেখি দিন যাপন কাল লেখা, এটা না পারলে গুলি করে মারুম সব কটাকে। এই যে এখানে ভুল দেওয়ার লোক ঢুকে পড়লো, জঙ্গলিরা। আলাউল কেমনে হয়? এই আলাউল নিয়ে আমরা কিছু পড়ছি আজকে সারাক্ষণ ধরে। কায়কবাদ কেমনে হয়? এ প্রতিটা ভুল উত্তর আমাকে আহত করে। তাই বলে আলাউল কায়কবাদ, এটা কোনো কথা? ওকে, দিন যাপন, এটা আল মাহমুদের লেখা, এটা ওনার প্রবন্ধ। বুঝতে পারছো? আমরা তোমাদের জন্য শেয়ার স্টপ করে দিচ্ছি, আর রাখতে পারছি না। তোমরা উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো 74% মানুষ, ধন্যবাদ। এরপরে তোমাদের শেষের দুইটা কবিতা সহজ কবিতা, তোমাদেরকে আর 10, 12, 15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। এটা তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে, সুফিয়া কামালের কবিতা। ওনার উপাধি জননী সাহসিকা, এটা মনে রাখো। বরিশালে জন্ম, কুমিল্লা বা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া যেটা, ওখানে ওনার পৈতৃক বাড়িটা পড়ছে। আর কাব্যগ্রন্থ সাজের মায়া থেকে শুরু করে মর্যাদুদের সমাধি পরে কেয়ার কাটা ইতল বিতল, বাংলা একাডেমি, মৃত্যু 1999 সাল। এখন আসো কবিতার ভিতরে কি, কবিতার ভিতরে ওনার ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে, এগুলো একটু মনে রাখো, কোনটাকে কি বলছে, কয়টা তথ্য আছে। ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে কিভাবে? কবির 18 বছর বয়সে বিয়ে হয়, 22 বছর বয়সে প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান। তো প্রথম জীবনটা কষ্টের ছিল, দারিদ্র্যের ছিল, কবি হিসেবে সামাজিক স্বীকৃতি ছিল না, কিন্তু স্বামী অনেক বন্ধু ছিলেন। জীবনটা সুখের ছিল, দাম্পত্য জীবনটা ছিল সুখের। স্বামীর মৃত্যুটা ওনাকে কিছুটা কষ্ট দিয়ে উনি ভেঙে পড়েন। পরে আবার দ্বিতীয়বার বিয়ে হয়। দ্বিতীয় স্বামীও মিস্টার কামাল, উনিও ভালো মানুষ ছিলেন, উনিও বন্ধু। তবে দ্বিতীয় স্বামীর ঘরে আসতে যখন জীবন শুরু হলো, কবি হিসাবে স্বীকৃতি আসলো, অর্থবিত্ত আসলো, জীবন সুন্দর হয়ে গেল। কিন্তু দ্বিতীয় স্বামীর ঘরে ওনার সুখের সময়টা আসার পরেও
প্রথম স্বামীর সাথে যার যে সংসার, সে দুঃখের সময়ের যে সাথী, কষ্টের সময়ের যিনি সঙ্গী ছিলেন, তাকে কবি আর ভুলতে পারেন না। সমস্ত চেতনা জুড়ে তাকে তার মনে পড়ে। এই কথাটা কবিতার মধ্যে কিভাবে প্রকাশ করেছেন? একটা ঋতু শীত, একটা ঋতু বসন্ত। শীত কষ্টের প্রতীক আর বসন্ত সুখের প্রতীক। বসন্ত চলে আসছে, শীত চলে গেছে। এখন কবির ভক্ত কবিকে প্রশ্ন করতেছে, কবি বসন্ত আসছে, আপনি বসন্তকে নিয়ে লিখেন না কেন? আপনি বসন্তকে বরণ করেন না কেন? কবিদের স্বাভাবিক স্বভাব হচ্ছে বসন্ত যখন আসবে, বসন্তকে নিয়ে গান কবিতা কি করে রচনা করে একাকার করে দিবে সবকিছু, তাই না? কিন্তু কবি নীরব, কবি বসন্তের আগমন টের পাননি। কবি বললেন, বসন্ত আসছে? আমি তো জানি না বসন্ত আসছে। তাই নাকি? বাতাবি লেবুর ফুল ফুটছে, দক্ষিণা বাতাস কি আসছে? তখন কবির ভক্ত বলল, হ্যাঁ সবই তো আসছে, কিন্তু আপনি এমন কেন, আপনি বসন্তকে নিয়ে লিখছেন না কেন? তখন কবি উত্তর দিলেন, কবি বললেন আসল কথা, কবি বসন্তকে নিয়ে কেন লিখছেন না। কবি বললেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে তাহারই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর। কান খুলে শুনো গান্ডু। উত্তরি মানে চাদর। বলছে কুয়াশার চাদর গায়ে দিয়ে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। কুয়াশার চাদর গায়ে দিয়ে যে শীত চলে গেছে পুষ্প শূন্য দিগন্তের পথে, ফুলহীন পথে, আমার তাকেই মনে পড়ে, তাকে আমি কোনো ক্রমে ভুলতে পারি না। এখানে শীত তার প্রথম জীবন, তার প্রথম স্বামী, তার দুঃখের সময়ের প্রতীক। আর বসন্ত তার বর্তমান জীবন, তার সুখ, তার সৌন্দর্য, তার ভালো সময়ের প্রতীক। কথা বুঝতে পারছো? এই দুইটা জীবন পাশাপাশি রেখে উনি কল্পনা করে বলেন, একটা কথা মনে রাখবা, মানুষ দুইটা হাতকে কখনোই ভুলেন না। যে হাত দুঃখের সময় বাড়ায়া তোমাকে ধরবে, আর যে হাত দুর্দিনে তোমাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, কষ্টের স্মৃতিগুলো, দুঃখের দিনের কথাগুলো মানুষ সাধারণত কি করে না, ভুলে না। কবির ব্যক্তি জীবনের ছায়াপাত এভাবেই ঘটেছে এই কবিতার মধ্যে। এরপরে সংলাপ নির্ভর কবিতা মাঘের সন্ন্যাসী শীত। ওনার স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন, 32 সালে গত হন, তখন তার বয়স 22 বছর। কবিতার প্রকৃতিতে যে ঋতুর আগমনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বসন্ত। কবিতায় উল্লেখিত ফলের নাম দুইটা, একটা লেবু আর একটা আম। কবিতায় লেবুকে লেখা হয়েছে নেবু। আমের মুকুলে আম আর নেবুর নেবু, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। বসন্ত আসে ফাগুনকে স্মরণ করে, নাটকীয়তা আছে, হঠাৎ করে শুরু হয়েছে কবিতার এই জন্য নাটকীয়তা, আর বাকিগুলো অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ওকে, তারপরে আসো শেষের দিকে আমরা এটার ব্যাখ্যার মধ্যে পাবেও উত্তরী শব্দের অর্থ কি। এটার ব্যাখ্যা না পারলে একদম কপালের মাঝ বরাবর গুলি করে মেরে লাগবো। দেখি সঠিক উত্তর কয়জন দেয়। বাহ 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 বাহ, জঙ্গলিরা ঢুকে পড়ছে। এরা কি আমার কথা শুনে না? ওকে, উত্তরী শব্দের অর্থ ছিল, সঠিক উত্তর হলো চাদর। বললাম না, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী চলে গেছে। তোমরা সঠিক উত্তর দিয়েছো 75% মানুষ, 75%। উত্তরী শব্দের অর্থ হলো চাদর। চাদর গায়ে দিয়ে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী শীত। এরপরে আমরা পড়বো আজকে তাহারেই পরে মনে। শেষ হয়ে গেল। এবার আসলো সুকান্ত ভট্টাচার্যের কবিতা 18 বছর বয়স। তোমাদের বয়স তো 18, ম্যাক্সিমামের বয়স 18। 18 কম হবে না, একটু বেশি হতে পারে, 18, 18.5, 19 নাকি? কম হইলো খুব একটা না, 17 বছর সামথিং মাস্টার্স। তাহলে তোমরা তো 18 বছর বয়সে আছো, 18 বছর বয়সটাকে ফিল করতে পারো। 18 বছর বয়স দিয়ে উনি এক্সাক্ট 18ই বুঝাইছেন এমন না, উনি বুঝাইছেন মূলত তারুণ্য। 18 দিয়ে উনি কি বুঝাইছেন? 18 দিয়ে উনি বুঝাইছেন তারুণ্য। 18 এবং তারুণ্য এটাকে বুঝাইছেন, মনে থাকবে। তারপরে আসো আমরা দেখি ওনার জন্ম 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট কলকাতায়, পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া। আর বিখ্যাত প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। আর সম্পাদিত কাব্যগ্রন্থের নাম আকাল। এটা ফেসি বিরোধী সেই লেখক শিল্পী সংঘের পক্ষে। সেটা কেমন আকালটা একটু খেয়াল করো। ফেসি বিরোধী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির লিডারের নাম ছিল সিনিয়র বেনিতো মুসোলিনি। এই মুসোলিনির যে আদর্শ ছিল, মুসোলিনির যে চেতনা ছিল, সেটার নাম হচ্ছে ফেসিবাদ। তোমরা জানো হিটলারের আদর্শ বা হিটলারের বাহিনীর নাম ছিল নাৎসি বাহিনী বা নাৎসিবাদ।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার যে সঙ্গী মুসোলিনি, তারটা ছিল ফ্যাসিবাদ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী একটা সম্পাদিত ছিল ওনার কাব্য, সেটার নাম হচ্ছে আকাল। আকাল ওনার লেখা না, আকাল ওনার সম্পাদন করা। আর বিখ্যাত তার তার প্রকাশিত তার লেখা কাব্যগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে ছাড়পত্র। আসো পরের পরের পৃষ্ঠা থেকে আমরা তার থেকে আর একটু বিষয় সম্পর্কে জানবো, তার সম্পর্কে পরের পেজে কি আছে একটু দেখি। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, মিঠে করা, গীতিগুচ্ছ। আর বিখ্যাত কবিতা ছাড়পত্র, রানার 18 বছর বয়স, গায়ে উদ্যোগ, এক যে ছিল দুর্মর, এগুলো তার বিখ্যাত কবিতা। সুকান্তকে কিশোর কবি বলা হয়। কিশোর কবি কেন? মাত্র 21 বছর বয়সে মারা গেছে। এই বেচারার জন্ম দেখো 1926 সাল, আর মারা গেছে দেখো 1947 সাল। মাত্র 21 বছর বয়স। এই 21 বছর বয়সে বাংলা সাহিত্যকে কাঁপাই দিয়ে চলে গেছে। এরপরে আসো 18 বছর বয়স কবিতার মধ্যে উনি বলতে চাইছেন কি একটু দেখি, একটু খেয়াল করি। 18 বছর বয়স তারুণ্যের বয়স, বুঝতে পারছো? তারুণ্য উকি দেয় তখন। আর এই বয়সের বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য বলছে 18 বছর বয়স্ক উনি দুঃসহ বলেছেন, কারণ এই বয়সে স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেই, দুঃসাহসেরা উকি দেয়, পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চায়। অর্থাৎ তারুণ্য কি করে ভাই? তারুণ্য কোনো বাধাকেই বাধা মনে করে না, যে কোনো বাধাকে ডিঙিয়ে তারুণ্য সামনের দিকে যেতে চায়। এই জন্য 18 বছর বয়সের সমস্যা, সম্ভাবনা, সুবিধা, অসুবিধা অনেক কিছু এখানে আলোচনা করা আছে। এক জায়গায় বলেছেন এই বয়সটা কি করে না, মাথার নোয়ায় না, এবং এই বয়স কাঁদতে জানে না, এরা হারতে জানে না, পিছাতে জানে না। তুমি দেখো আজ পর্যন্ত মানব মঙ্গলের জন্য ইতিহাস যদি বিশ্লেষণ করো, যারা রক্ত দিছে তারা কারা? তারা সব তরুণ। মানব মঙ্গল যাদের দ্বারা হয়েছে, এই পৃথিবীর সভ্যতার বিনির্মাণে মানুষের মুক্তির জন্য যারা রক্ত দিয়েছেন তারা হচ্ছেন তরুণ। এই জন্যই বলছে এরা রক্তদানের পুণ্যটা জানে, এরা জানে কি করে রক্ত দিতে হয়, কি করে মানুষকে মুক্ত করতে হয়। আর শক্তির কারণে এই বয়সটা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এটা প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা তাদের শূন্য থাকে না, কারণ এরা যুদ্ধ করে, এরা বিপ্লব করে, হয় প্রাণ দেয় নয় প্রাণ নেয়। কথা বুঝতে পারছো? এরপরে বলছে সপে আত্মাকে শপথের কোলাহলে, ওই যে দেশমাতাকে মুক্ত করব, সপে আত্মাকে শপথের কোলাহলে। তারপরে বলছে বয়সটা তীব্র আর প্রখর, কানে মন্ত্রণা আসে। কারণ কি? তখন তারা যখন ইয়াং হয়, তাদের কানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আসে। তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তোমাদের এসে বলবে, এই অমুক বড় ভাই, তমুক বড় ভাই, যোগ দাও, তার দলে আসো। এই যে কানে মন্ত্রণা আসে, পথে প্রান্তরে তুফান ছুটায়। কারণ অনেক সময় এরা বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভ এগুলো করে, এতে করে ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। আর 18 বছর বয়সে আঘাত আসে, অনেক আঘাত, কষ্টও থাকে, না পাওয়ার কষ্ট, হারানোর বেদনা, কোনো কিছু করতে না পারার হতাশা। এই কারণে 18 বছর বয়সে তোমার বয়সটা কালো হয়ে থাকে, দীর্ঘ দীর্ঘ শ্বাসে, তোমার লক্ষ লক্ষ দীর্ঘশ্বাসে বয়সটা কালো হয়ে থাকে। এই বয়স বেদনায় থর থর কাঁপে। কবি বলেছেন তারপর 18 জয়ধ্বনি শুনেছি। কেন? কারণ তরুণে তারুণ্য দিয়েই তো সমস্ত কিছু হয়। যেহেতু 18 জয়ধ্বনি শুনেছি, এ বয়স দুর্যোগের মধ্যে ঝড়ের ভিতরে বেঁচে থাকে, বিপদের মুখে এ বয়স অগ্রণী এগিয়ে যায়। এই বয়সটা ভীরু নয়, কাপুরুষ নয়, এজন্য এই বয়সের জয়ধ্বনি শুনেছি। এই বয়সের কারণ ওই যে একটু আগে বললাম, মানব মঙ্গলের জন্য যখন যত জায়গায় যতবার রক্ত দেওয়ার দরকার হয়েছে, সব সময় আগে আগে কারা আগায় গেছে? তরুণরা। 1952 সাল ভাষা আন্দোলন, রক্ত দিয়েছে কারা? তরুণরা। 1969 রক্ত দিয়েছে কারা? তরুণরা। 1971 যুদ্ধ করেছে কারা? তরুণরা। বুইরা বেটারা দরকার হয় কম, তারা কেবলমাত্র এসি রুমে বসে নির্দেশনা দিয়ে খালাস। কিন্তু এই পৃথিবীকে আজকের জায়গায় আনার জন্য তারুণ্যই সব থেকে বেশি ভূমিকা রাখছে। তুমি দেখো আর্মির চাকরিতে সৈনিকদের বয়স কত? সব ইয়াং সময়টাই হচ্ছে সৈনিকদের বয়স, কারণ যুদ্ধ যখন করবে ইয়াং বয়স হইতে করবে নাকি। এই জন্য তারুণ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। আল্লাহ বলছে যে হাসরের ময়দানে আমি কিছু প্রশ্ন আলাদা করে জিজ্ঞেস করব। এর মধ্যে একটা কোশ্চেন হলো তোমার তারুণ্য, তোমার যৌবন তুমি কি কাজে ব্যবহার করছো, এটা আগে বলো। তোমার তারুণ্যকে, তোমার যৌবনকে, এই সময় তুমি যদি, এখন যারা যুবক আছো, তুমি যদি রাতের পর রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি নফল নামাজ পড়ো, তোমার শক্তি আছে, তোমার সম্ভব, কোনো অসম্ভব না। কিন্তু বুড়া হয়ে গেলে আর পারবা? আর সম্ভব? সম্ভব না। এই জন্য আমাদের ধর্মে আছে, হাদিসে ব্যাখ্যায় আসছে, কোনো বুইরা যদি, বৃদ্ধ মানুষ যদি আল্লাহকে 70 বার ডাক দেয়, আল্লাহ একবার জবাব দেয়, কি হয়েছে বল?
আর কোন যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ 70 বার জবাব দেয়, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। কারণ যুবক চাইলে গুনাহ করতে পারে, সে গুনাহ করে না। যুবক চাইলে অন্যায় করতে পারে, সে অন্যায় করে না। কারণ যুবকের করার মতো সমস্ত শক্তি আছে, সে করে না। সে নিজেকে সংযত করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে বলছে, মাবুদ আমি তোমার কাছে চাই। আল্লাহ কয় কি চাস ক, তোরা দেওয়ার জন্য আমি রেডি। আর বুইরা, বুইরা তো সারা জীবন আকাম কইরা সে এখন বুড়া হইছে, তার এখন আর মানে আর সামর্থ্য নাই 2 নম্বরই করার। এখন চুল দাড়ি সাদা হয়ে গেছে, এখন আল্লাহরে ডাকে। আল্লাহ কয় হ, তুই যৌবন কালে কি করছিস আমি তো সব জানি। এখন শক্তি নাই, এখন আর তোমার জানে কুলায় না, এখন তুমি আমার কাছে এসে হাত তুলছো। এই জন্য যৌবন কালের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন। খবরদার আমার ভাইরা, কথা মাথায় রাখতে হবে। যৌবনকালীর ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন। একজন যুবক যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ রেডি হয়ে যান, কি চাইবি বল, তুই বলার আগে কবুল। কথা বুঝতে পারছো? যুবকের হাতকে আল্লাহ এত ভালোবাসেন, এত মর্যাদা দেন। সুতরাং ধর্মের দৃষ্টিকোণ বলো, রাজনৈতিক দৃষ্টিকোণ বলো, জীবন দর্শন বলো, সবকিছুতে তারুণ্য আর তারুণ্য, তারুণ্যের জয় জয়কার। এর জন্য কবি বলছে এদেশের বুকে 18 আসুক নেমে। 18 আসুক নেমে মানে তারুণ্য নেমে আসুক, আর তারুণ্য দিয়েই কেবলমাত্র মুক্তি সম্ভব। কথা বুঝতে পেরেছো? এখানে সমস্ত লাইনগুলোর ব্যাখ্যা যেগুলো তোমাদের আমি এতক্ষণ দিয়ে দিছি, সবগুলো এখানে লেখা আছে। সবে আত্মাকে শপথের কোলাহলে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এদেশের বুকে 18 আসুক নেমে। কেন আসুক? কারণ তারুণ্যের পরীক্ষায় প্রশ্ন আসে, তারুণ্যের ইতিবাচক এবং নেতিবাচক দিকের মধ্যে কবি কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন? অবশ্যই ইতিবাচক দিক। নেতিবাচক দিকও আছে, কিন্তু ইতিবাচক দিকটাই কবির কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিছু উচ্চারণ আছে, একটু দেখে নিবা। দুঃসহ, অসহ্য, তীব্র, অবিশ্রান্ত, প্রখর, ক্ষত বিক্ষত, সহস্র জয়ধ্বনি। এর সাথে সাথে আমরা ভাইয়ারা চলে আসছি একদম শেষ প্রান্তে। তোমাদের জন্য সর্বশেষ পোল, এটা অ্যান্সার করে দাও। তোমাদের জন্য 30 সেকেন্ড সময়। আজকে বিজয় দিবস, না পড়লেই ভালো হইতো। এখন তোমাদের না পড়ায় উপায় নাই, ক্লাস শেষ করব কখন আমরা, সময়ও তো নাই। সবকিছু মিলে ক্লাস দেয়া হয়েছে, তোমরা ক্লাস করছো, ধন্যবাদ। তবে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা যেন আমরা ভুলে না যাই। আমাদের দেশ কিভাবে আসছে, আমাদের দেশের পিছনে এক সাগর রক্তের যে ইতিহাস, এটা যেন আমরা ভুলে না যাই। শহীদের রক্তকে যেন আমরা সম্মান করি। কথা বুঝতে পেরেছো ভাই? কারণ ওই রক্তের উপরে দাঁড়ায় আজকে তোমার আমার বাংলাদেশ, যে দেশে তুমি আমি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। সুতরাং সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের অগণিত সালাম। আসো, তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছাড়পত্র, একটা কাব্যগ্রন্থ। যারা এটার ভুল উত্তর দিয়েছো আমি কিছু বলবো না। সুকান্ত কোনো কাব্যগ্রন্থ বাইরে উনি উপন্যাস লেখেন নাই। তো উপন্যাস কি জন্য উত্তর দিছো? 27 জন মানুষ উপন্যাস দিছো, এটা কি কথা? বই খুলে পড়ো না নাকি? ছাড়পত্র, হুম, ছাড়পত্র একটা কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। ওকে, তোমাদের সাথে একেবারে শেষ প্রান্তে আসছি, বলছিলাম তোমাদের জন্য সর্বশেষ পোল, অ্যান্সার করে দিবা, তোমাদের জাজমেন্ট পোল। আর ভাই মিজানুর ভাই, আপনি কিছু বলবেন? ভাই আর কিছু বলার নাই। এখন ওদের যদি কোনো কোশ্চেন থাকে, যে একটা হ্যান্ড রাইজ তো নেওয়া যেতে পারে। এখন নেন দেখি কিছু বলতে হ্যাঁ, চাই কিনা। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারো, ঠিক আছে? আমি হ্যান্ড রাইজের অপশন দিয়ে দিলাম, তোমরা হ্যান্ড রাইজ করতে পারো। জিম, আমাকে কি শোনা যায়? তুমি আনমিউট করে কথা বলতে পারো ভাই। জিম, জিম ভাই শোনা যায়? আহনাফ, আহনাফ, হ্যাঁ আসসালামু ভাইয়া, আলাইকুম তুমি ভাই। ভাইয়াকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে বিভিন্ন ছন্দগুলো আছে, যে বিভিন্ন রকম ছন্দ বিভিন্ন কবিতার, এই মানে কোন ছন্দ কিরকম, এটা একটু মানে বললে ভালো কোন হইতো, তাইলে মানে কোন মুখস্থ না ছন্দ, করেই। কোন ছন্দ মানে- কিরকম সেটার বেসিক অনেক ডিপ, ওটা মোটামুটি 1-1.5 ঘন্টার ক্লাস। তারপরে তুমি যেহেতু প্রশ্ন করছো আমি তোমাকে একটু বলে দিচ্ছি জি কোন ভাইয়া। ছন্দ কিরকম। মনে রাখবা,
স্বরবৃত্ত ছন্দ যেটা, ওটাই হচ্ছে মূলত পয়ার। স্বরবৃত্ত যেটা, ওই যে উপরের লাইন নিচের লাইনের মধ্যে চমৎকার মিল থাকবে, সেটা হচ্ছে মূলত পয়ার ছন্দ। বুঝতে পারছো? এটার নাম স্বরবৃত্ত। ওই যে পড়লাম, ওই বাংলা আমার, আমি বাংলার, বাংলা আমার জন্মভূমি, জি ভাইয়া। পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহিছে যাহার চরণ চুমি, এটা মূলত স্বরবৃত্ত ছন্দ। আর অক্ষরবৃত্ত ছন্দ যেটা, এটা মূলত গদ্য ছন্দ। ওই যে তোমার অমিত্রাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দেরই আরেকটা তোমার পরিবর্তিত রূপ। যেমন তোমরা পড়ছো নুরুল দিনের কথা মনে পড়ে যায়, গদ্য ছন্দ। আজকে যখন আমার বাংলায় শকুন নেমে আসে, আজকে যখন আমার দেশে আমার সম্মান ভুলণ্ডিত হয়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটা গদ্যের ভাষার মতো লেখা। তো যেটা গদ্যের ভাষায় লেখা, এটা মূলত গদ্য ছন্দ। আর গদ্য ছন্দ তো কোনো ব্যাকরণিক নাম না, ব্যাকরণিক নাম যেটা সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তো বেসিক ছন্দ তিন রকমের, আরেকটা থাকে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত, তুমি মাত্রাবৃত্ত বললেই বুঝবা এটা রবীন্দ্রনাথের প্রিয় ছন্দ। রবীন্দ্রনাথের ম্যাক্সিমাম কবিতা মাত্রাবৃত্ত ছন্দে লেখা, তোমাদের ঐকতান থেকে শুরু করে সোনার তরী, এগুলো তোমার জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর, এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে, মিল থাকে, কিন্তু এটা মাত্রাবৃত্ত ছন্দ। তো বেসিক ছন্দ তিন প্রকার, স্বরবৃত্তটা পয়ারের মতো, অক্ষরবৃত্তটা গদ্য ছন্দ বা অমিত্রাক্ষর, আর একটা থাকে সেটা হচ্ছে মাত্রাবৃত্ত। তো ছন্দ নিয়ে তোমাদের কখনোই কোনো একাডেমিক কোশ্চেন হয় না। এটা তোমরা যখন অ্যাডমিশনে আসবা তখনও লাগবে না, অনার্সে যদি বাংলা পড়ো সেক্ষেত্রে লাগবে। কথা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আর কি কেউ আছে? লিফা আছো? জি, জি। হ্যাঁ আপু, হ্যালো? তোমার কোশ্চেন থাকলে বলো ভাই। হ্যাঁ 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 বলো। ভাই হ্যাঁ, আমার বলো। পোল কোয়েশ্চেন 2 তে একটু প্রবলেম ছিল। ওটা আরেকবার এক্সপ্লেইন করে দিলে ভালো হতো। পোল কোশ্চেন টুটা কি, এটা একটু বলো। ওই যে 2 তে গেলে একটু ভালো হতো, স্লাইডটাতে গেলে। ওই যে ওই ভালোবাসলে মা মরে যায়, ওই কোয়েশ্চেনটা ছিল যে, ওটা দ্বারা হ্যাঁ, কি বুঝতে বুঝতে বোঝানো পারছি, হয়েছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। ওইখানে ঘ নাম্বারটা কিভাবে হলো আমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারিনি। ঘ ছাড়া এখানে আর কোনো ভালো উত্তর নাই। তোমার প্রশ্ন আমি বুঝছি ভাইয়া, তোমার প্রশ্নটা সুন্দর, কিন্তু ঘ ছাড়া ওখানে এর থেকে ভালো কোনো উত্তর আর নাই। না, ঘর এখানে মাঝে, ছিল না যে আমি বলছি ঘর মাঝে কথাটা তুমি বলতে পারো ভাইয়া, আহ, খুব পরিষ্কার করে কথাটা ঘতে আসে নাই, এটাও ঠিক, কিন্তু ঘ ছাড়া এখানে আর কোনো তার থেকে ভালো উত্তর নাই। আমি তোমাকে ওখানে মানে গিয়ে এখানে তো তারপরে বলছি। দেশের জন্য মায়ের মায়া ত্যাগ করা বোঝানো হয়েছে, কিন্তু তাহলে তো ছেলের যুদ্ধে যাওয়া বা চলে যাওয়া এরকম কিছু একটা বোঝাতে পারে না? মানে আসতেছি, ক হ্যাঁ নাম্বারে যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথায় তাহলে আসতেছি আমি, সন্তানের মায়া ত্যাগ করা কিভাবে বোঝায়? আসতেছি ভাইয়া। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায়, চরণটির তাৎপর্য কি? মায়ের ছেলেদের চলে যাওয়া, এটাই তো আমার মনে তোমার কথা হচ্ছে হচ্ছে। আচ্ছা, দেখো, দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ, একটু খেয়াল এটা করো। তো মায়ের ক্ষেত্রে বোঝায় না, হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের ক্ষেত্রে বোঝায়, কিন্তু সন্তানের প্রথম যে ক্ষেত্রে তো কথাটা, উল্টা। তোমার তোমার কথাটাও ঠিক, মায়ের ছেলেদের চলে যাওয়া, কিন্তু চলে যাওয়া কথাটার মধ্যে মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায়, যুদ্ধ কথাটার উল্লেখ থাকলে এখানে ভালো হইতো। আর মায়ের গল্প শুনতে না পারা, ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা, এটা, আর দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ, এখানে সন্তানের মায়া ত্যাগ, মা এবং মানে সন্তান তো মায়ের দুইজনের, যুদ্ধে যাওয়া বা এরকম হ্যাঁ কিছু একটা মায়ের যুদ্ধে যাওয়া বোঝাচ্ছে। বোঝায়, কিন্তু মা এবং সন্তান দুজনের একটা কেমিস্ট্রির কথা এখানে আছে। তুমি যেটা বলছো এটাও ভালো উত্তর, এটাও হতে পারে ভাই। বুঝতে পারছো? জি, জি। তারপরে জি, আর কেউ? আচ্ছা ভাই, আর কেউ নাই? আজকের মতো এ পর্যন্ত রাখেন ভাই তাহলে। ওকে ভাইয়া, প্রত্যেকে ভালো থাকো, সবার জন্য। আচ্ছা, আর স্টুডেন্ট ভাইরা আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমার আগামীকালকে তোমাদের পরীক্ষা থাকবে, 2টা পরীক্ষা। যারা এর আগে পরীক্ষা দিছো, পরীক্ষা সাবমিট দিছে, মার্কও পাইছো, তারা যদি মনে করো আমরা পরীক্ষা দিব না, সেক্ষেত্রে না দিলেও হবে। আর তোমরা যদি মনে করো পরীক্ষা আবার দেবো, সেক্ষেত্রে দিতে পারো পরীক্ষাটা, এটা আর কি। সকাল 8টা থেকে, আগামীকালকে সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত তোমাদের পরীক্ষার টাইম থাকবে। যে কোনো টাইমে এই 2টা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আশা করি সবাই পরীক্ষা অ্যাটেন্ড করো। একবার দিচ্ছ দেখিয়েছে, আবার নতুন করে পরীক্ষা অ্যাটেন্ড করো, ঠিক আছে?
আইসিটির রেজাল্ট এখনো পাও নাই না? আইসিটির খাতা দেখা হলে ইনশাআল্লাহ রেজাল্ট পাবা, ঠিক আছে? আগের কোশ্চেন তো একটা কোশ্চেনে পরীক্ষা দিছো, ওই কোশ্চেনে তো আর পরীক্ষা নেব না, এখন নতুন করে কোশ্চেন হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা যদি আবার পরীক্ষা দাও তাহলে আর একটা নতুন কোশ্চেন পাচ্ছ। আগের কোশ্চেনের সাথে তো তোমরা পরিচিত আছো যে কিরকম কোশ্চেন প্যাটার্নের কোশ্চেন আসছে। আর এখন যেহেতু নতুন কোশ্চেনে পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দিলে আশা করি তোমাদের জন্য ভালো হবে। জেরিন বলছো যে ভাই নতুন কোশ্চেনে, হ্যাঁ নতুন কোশ্চেনেই পরীক্ষা হবে। ফার্স্ট পেপারের পরীক্ষা তোমার ওই গত প্রথম পরীক্ষাটা তোমরা অ্যাটেন্ড করতে পারো না, অনেকের পরীক্ষা মানে সার্ভারের সমস্যার কারণে পরীক্ষাটা দিতে পারো নাই। এই পরীক্ষাটাই আবার নেওয়া হচ্ছে, ঠিক আছে? এই জন্য অনেকে ভাবতেছে যে বাংলা প্রথমের পরীক্ষা দুইটা হচ্ছে নাকি, এটা না। ওই পরীক্ষাটাই আমরা আবার নিচ্ছি তোমাদের জন্য। অনেকে দিতে পারো না, অনেকেটা সাবমিট নেয় নাই, কার্ড অটো সাবমিট নিছে। এই বিষয়গুলো চিন্তা করে আমরা আবার নতুন করে তোমাদের পরীক্ষাটা নিচ্ছি। একটু ব্রাঞ্চে কথা বলো, ঠিক আছে? প্র্যাকটিস এক্সাম তো বারবার দেওয়ার কথা, ঠিক আছে? প্র্যাকটিস এক্সাম ওইখানে তুমি এমসিকিউটা পর্যাপ্ত পরিমাণে দিতে পারবা, সিকিউটা বারবার দিতে পারবো না, কারণ সিকিউর খাতাগুলো দেখতে হয়, ঠিক আছে? আর এমসিকিউর গুলো অটোই তোমাদের রেজাল্ট চলে যায়, এই জন্য এমসিকিউটা পর্যাপ্ত পরিমাণে দিতে পারবা, আর সিকিউটা শুধু একবারই লাইভ এক্সামটা হয়। দুইটা এক্সাম পর পর দিতে পারবা। সাদিয়া বলছো দুইটা এক্সামকে একবারে দিতে পারবো? তুমি একটা শেষ করে আরেকটা দিতে পারবা, এটা, অথবা একটা এখন শেষ করলে আরেকটা বিকেলে দিলা, এরকম ভাবে দিতে পারবা। আচ্ছা ঠিক আছে ভাই, সবার একই রকম কোশ্চেন। তোমাদের ওয়েবসাইটে যেখানে পরীক্ষা দাও, ঠিক আছে, এক্সামে যায় তুমি ওখানে দেখতে পারবা যে পরীক্ষা দেওয়া আছে, ঠিক আছে? এক্সামেই তোমাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে? ওইখান থেকে তোমরা শুরু করবা। আহ, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে কথা হবে। আর কালকের পরীক্ষায় সবাই অ্যাটেন্ড করো, ঠিক আছে? পরীক্ষা দাও, একবার দিছো তো কি হয়েছে, যতবার পরীক্ষা দেবা তত তোমাদের ছোটখাটো ভুল ত্রুটি গুলা শুধরে নিতে পারবা, ঠিক আছে? যত পরীক্ষা দিবা তত ভালোভাবে শিখবে আরো, এটা আর কি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।